দ্যাট মিনস এখন থেকে আমাদের যে পোর্শনগুলো আমরা স্টাডি করেছি সেগুলোর হচ্ছে আসলে ফিল্ড লেভেলে কোথায় কিভাবে ইউজ করা হয় সেই জিনিসগুলো হচ্ছে আমরা এক এক করে দেখব। তো সবার প্রথমে আমরা দেখব হচ্ছে আমাদের যে ডায়োড জিনিসটা আছে সেই ডায়োড জিনিসটাকে আমরা কোথায় এবং কিভাবে ব্যবহার করতে পারি। তো ডায়োড আমরা আগেই জানি যে এটা আসলে একটা রেকটিফায়ার, কারণ এটা বিদ্যুৎ প্রবাহকে একদিকে মানে দেয়, ইলেকট্রিসিটি শুধুমাত্র ওয়ান ডিরেকশনে যেতে পারে। তো সেই জন্য ডায়োডে যদি আমরা রিভার্স বায়াস কানেকশন দিতাম তখন এটা অফ হয়ে থাকতো, আর ফরওয়ার্ড বায়াস কানেকশন দিলে সেই ডায়োডটা হচ্ছে আমাদের অন থাকতো। তো ওইটার উপর বেস করে আমরা হচ্ছে এখন যে জিনিসটা ডিজাইন করব সেটা হচ্ছে একটা এসি টু ডিসি রেকটিফায়ার সিস্টেম। আচ্ছা, আর যারা যারা হচ্ছে জয়েন করেছেন তারা শুধু আইডিটা চ্যাটে কমেন্ট করেন, শুধু আইডিটা জুমের যে চ্যাট আছে সেই চ্যাটের মধ্যে কমেন্ট করেন, নাম দেওয়ার দরকার নেই, শুধু আইডি। ওকে স্যার। আচ্ছা, সো আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার দিই, আর অলরেডি রেকর্ডিং রানিং আছে। ওকে, সো আমরা জানি যে এটা যদি একটা ডায়োড হয়, ইন দ্যাট কেসে আমরা জানি লেফট সাইডটা হচ্ছে পি, রাইট সাইডটা হচ্ছে আমাদের এন, এবং ইলেকট্রিসিটি ওয়ানলি গোস ফ্রম পি টু এন। ইফ এন ইলেকট্রিসিটি ট্রাইজ টু গো ফ্রম এন টু পি, ইটস নট পসিবল, যদি সেটা ব্রেকডাউনে না থাকে। আর যেহেতু আমরা ব্রেকডাউন নিয়ে আপাতত স্টাডি করতেছি না, সো উই ক্যান স্কিপ দ্যাট পার্ট। তো এখন আমরা যখন ডায়োডকে কোনো একটা সার্কিটে কানেক্ট করব, বোঝাই যাচ্ছে যদি পি তে পজিটিভ আর এন এ নেগেটিভ আসে তাহলে কেবলমাত্র এই সিস্টেমটি ইলেকট্রিসিটিটা কন্ডাক্ট করবে, আদারওয়াইজ সে করবে না। তো আমরা যদি এখন একটা এসি সোর্স নিই, লেটস সে আমরা এরকম একটা এসি সোর্স নিলাম। আমরা জানি যে কোনো একটা এসি সোর্স বেসিক্যালি একটা সাইন ওয়েভ প্রডিউস করে, যে ওয়েভটা দেখতে অনেকটা এইরকম। আমরা এখন দেখতে চাই যে যদি এই ধরনের স্যার ইনপুট এসি সোর্স মেবি সেকেন্ডে 50,000 বার আপ ডাউন করে। 50 বার, আমাদের মেবি বাংলাদেশেরটা সেকেন্ডে 50 বার 50 বার। আপ ডাউন করে। আর ইউএসএ, তারপর ওই নর্থ আমেরিকার যে সাইডটা ওরা হচ্ছে সেকেন্ডে 60 বার উপর নিচে করে। তো এই জন্য আমাদের দেশের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 60 হার্জ, 50 হার্জ আমাদেরটা, আর ওদেরটা হচ্ছে 60 হার্জ। সাধারণত এই দুইটা মান আমরা ব্যবহার করে থাকি। এবং সেটা কি হয়, একবার জিরো থাকে, তারপর পজিটিভ দিকে যায়, তারপর আবার জিরোতে আসে, তারপর আবার নেগেটিভ দিকে যায়, এন্ড সো অন, এইভাবে করে সে চলতে থাকবে। সো আমরা এটাকে যখন ইনপুট হিসাবে ব্যবহার করব কোনো একটা ডায়োডে, আমরা এখানে ইন্টারেস্টেড হচ্ছে অবজার্ভ করতে যে আউটপুটটা কি ধরনের হয়। আমি আউটপুটটা হচ্ছে নিচের যে গ্রাফটা আমি আঁকতেছি সেই জায়গায় আমি আউটপুট আঁকবো, তার আগে আমি ডায়োড টায়োড বাকি জিনিসপত্র এঁকে নিই। তো এখন এই সিস্টেমের সাথে আমার কি থাকবে, এই সিস্টেমের সাথে আমার থাকবে একটা ডায়োড, এই, আর সেই সাথে আমি এইখানে কানেক্ট করব একটা লোড, এই একটা লোড আমি কানেক্ট করে দিলাম। আমার ইনপুট হচ্ছে এইটা ভি ইন, যেটার গ্রাফটা আমরা অলরেডি এখানে দেখলাম, আর প্লাস মাইনাস এটা হবে আমার ভি আউট, যেটা আমি এইখানে এখন দেখতে চাই যে ভি আউটটা কত হবে। তো যখন আমার এই ওয়েভটা মানে যে সাইন ওয়েভটা আমি চিন্তা করতেছি সেটার দুইটা পার্ট থাকে, একটাকে আমরা বলি পজিটিভ হাফ সাইকেল, আর একটা পার্টকে বলি আমরা নেগেটিভ হাফ সাইকেল, আবারও পজিটিভ হাফ সাইকেল, তারপর আবারও কি নেগেটিভ হাফ সাইকেল। তো পজিটিভ হাফ সাইকেলে যদি এইটা প্লাস আর এই জায়গাটা মাইনাস থাকে, নেগেটিভ হাফ সাইকেলে উপরে মাইনাস হয়ে নিচে প্লাস হবে, আবার উপরে প্লাস হয়ে নিচে মাইনাস হবে, এইভাবে করে সে অল্টারনেট করে করে চলতে থাকবে। তো শুরুতে আমরা চিন্তা করি যে সে পজিটিভ হাফ সাইকেলে আছে, তাহলে উপরে আছে কি প্লাস আর নিচে আছে মাইনাস। ইন দ্যাট কেসে এটা যেহেতু একটা পিএন জাংশন, তার বাম পাশটা হচ্ছে পি, ডান পাশটা হচ্ছে এন। তো আমরা দেখতে পাচ্ছি প্লাস কানেক্টেড আছে পিতে আর মাইনাস কানেক্টেড আছে কোথায়, এন এ। সো যেহেতু প্লাস পিতে আর মাইনাস এন এ কানেক্টেড আছে, সো এটা অবভিয়াসলি ফরওয়ার্ড বায়াসে থাকবে। আর একটা ডায়োড যখন ফরওয়ার্ড বায়াসে থাকে তখন তার মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে। তার মানে আমার এই যে ডায়োডটা এই মুহূর্তে আছে সেটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, তার মানে এটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যাবে। ইলেকট্রিসিটি গিয়ে কি করবে, এদিক দিয়ে যাবে, এখান থেকে এসে দেন এই রেজিস্টারের মধ্যে দিয়ে গিয়ে মানে লোডের মধ্যে দিয়ে গিয়ে আবার কি এই জায়গায় ফিরে আসবে।
তো সোজা কথা আমি এই জায়গায় কি পাবো, একটা আউটপুট পাবো, কারণ ইলেকট্রিসিটি যাচ্ছে, আর ইলেকট্রিসিটি যাওয়া মানে কি এখানে আমি একটা ডেফিনেটলি ভোল্টেজ পাবো। সো আমি যদি এটাকে আমার গ্রাফে মার্ক করি যে আমার এতটুকু পর্যন্ত তো পজিটিভ হাফ সাইকেল, তাহলে এই লাইনটা পর্যন্ত আমি কি পাবো, একটা আউটপুট পাবো। আর স্বাভাবিকভাবে আমি ইনপুটে যা দিচ্ছি আউটপুটে তো তাই পাবো। তাহলে আমি এরকম একটা ওয়েভ এতটুকু জায়গা জুড়ে পেয়ে যাব। ইনপুটটা যেহেতু একটা ওয়েভ, আউটপুটটা কি হবে, ডেফিনেটলি একটা ওয়েভ হবে। সো দেন আমরা চলে যাই পরের সাইকেলে, যেটা নেগেটিভ হাফ সাইকেল। সো নেগেটিভ হাফ সাইকেলে এখন উপরেরটা হয়ে যাবে মাইনাস, আর নিচেরটা হয়ে যাবে এখন প্লাস। তাহলে পি তে কানেক্ট হচ্ছে মাইনাস, আর এন এ কানেক্ট হচ্ছে কি প্লাস, যেটা আসলে কিসের কন্ডিশন, রিভার্স বায়াসের কন্ডিশন। তো রিভার্স বায়াসের কন্ডিশনের ফলে এখন ডায়োডটা কি হয়ে যাবে, রিভার্স বায়াসে চলে যাবে, এতে করে ডায়োডটার মধ্য দিয়ে কোনো ধরনের ইলেকট্রিসিটি ফ্লো হইতে পারবে না। তার মানে আউটপুটে এই মুহূর্তে আমি কিছুই পাবো না, কারণ ডায়োডটা যেহেতু অফ, সো আউটপুট উইল বি জিরো। কতটুকু পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত নেগেটিভ হাফ সাইকেল চলবে, মানে গ্রাফে আমি যদি মার্ক করি এই জায়গা পর্যন্ত আমি কিছুই পাবো না, একটা ফ্ল্যাট লাইন পাবো, এখানে কিছু নেই। দেন আবার পজিটিভ হাফ সাইকেল শুরু হচ্ছে, ফলে এখন উপরে আবার প্লাস আসবে, নিচে মাইনাস আসবে, ফলে আমি আবারও কি পাবো, এদিক দিয়ে ইলেকট্রিসিটি পাবো, ফলে আবারও একটা আউটপুট আমি এখানে পাবো। যতক্ষণ আবার পজিটিভ হাফ সাইকেল চলতে থাকবে ততটুকু পর্যন্ত আমি একটা আউটপুট পাবো। তারপরে যেহেতু আবার নেগেটিভ হাফ সাইকেল শুরু হয়েছে, তারপরে এই জিনিসটা আবার কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, এন্ড সো অন, এভাবে করে এটা চলতে থাকবে। হ্যাঁ, পজিটিভ হাফ সাইকেলে একটা আউটপুট পাবো, নেগেটিভ হাফ সাইকেলে কোনো কিছুই পাবো না। এখন আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের ইনপুটটা ছিল বাইপোলার। বাইপোলার মানে হচ্ছে পজিটিভ সাইডও আছে, আবার হচ্ছে নেগেটিভ সাইডও ছিল, এটা ছিল বাইপোলার। বাট আমি আউটপুট যেটা পাচ্ছি, আউটপুটটা কিন্তু আমি পাচ্ছি ইউনিপোলার। মানে একমুখী। একমুখী। ওকে, তাহলে আমার কি হলো, একটা বাইপোলার ওয়েভ কনভার্ট হয়ে গেল কিসে, একটা ইউনিপোলার ওয়েভের মধ্যে। এটাকেই আমরা বলতেছি একটা রেকটিফায়ার। আর এই জিনিসটাকে আমরা বলি হাফ, সেটা উপরে লিখি, এটাকে আমরা বলতেছি হাফ ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ বলার কারণটা আশা করি অলরেডি বুঝে গেছেন, যে এখানে আমি শুধুমাত্র অর্ধেকটা ওয়েভ পাচ্ছি, এই যে এটা পাচ্ছি, এখানে পাচ্ছি না, আবার এটা পাচ্ছি, এখানে পাচ্ছি না, তার মানে শুধুমাত্র অর্ধেকটা ওয়েভকে আমরা আসলে কনভার্ট করতেছি। আর উপরেরটা পজিটিভ সাইড নেগেটিভ সাইড দুই দিকে ছিল, বাট নিচেরটা শুধুমাত্র কি আছে, পজিটিভ সাইডে আছে, যেটা আসলে একটা ডিসি এর বৈশিষ্ট্য। ডিসি সবসময় কি থাকে, একটা সাইড থাকে প্লাস, একটা সাইড থেকে মাইনাস। সেখানে একটা প্লাস হয়ে সেই প্রান্তই আবার মাইনাস হবে, এটা কখনো সম্ভব না। মানে ডিসি ব্যাটারির প্লাস মাইনাস তো কখনো উল্টায় না, তাই না? একটা ব্যাটারি যদি থাকে, এটা মাইনাস এটা প্লাস থাকে, এটা আজীবন এরকমই থাকে। কিন্তু এসিতে কি হয়, এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। এরকম যদি একটা এসি সোর্স থাকে, এটা একবার প্লাস একবার মাইনাস, আবার এটা প্লাস এটা মাইনাস, এভাবে করে অল্টার হতে থাকে। তো এটা হচ্ছে এসি আর ডিসির কি বেসিক পার্থক্য। বাট আমরা আউটপুটে যেটা পেলাম সেটা পাচ্ছি একটা ইউনিপোলার, কিন্তু এখনো এটা ডিসি হয় নাই, এখনো এটা এসি আছে। কারণ এসি এর বৈশিষ্ট্য হচ্ছে সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, এবং আউটপুটটাও কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে। তাই আমরা আউটপুটে যে জিনিসটা পাচ্ছি, এটাকে যদি কেউ ডিরেক্টলি বলেন যে আমরা ডিসি পেয়ে গেছি, ইটস রং। কারণ আউটপুটটা পিওরলি ডিসি হয় নাই। ডিসি এর কন্ডিশন কি, আউটপুট হবে এরকম ফ্ল্যাট, এখানে কোনো ধরনের ওয়েভ থাকা যাবে না, এরকম ওয়েভ এখানে থাকবে না। সো এখন কথা হচ্ছে যে এই যে আমি ইউনিপোলার একটা এসি পেলাম, উপরেটা ছিল বাইপোলার এসি, নিচেরটা হচ্ছে একটা ইউনিপোলার এসি, সেটাকে আমি পিওর ডিসি তে কি করে নিয়ে যাব। তো সেটাই হচ্ছে আমরা এখন দেখব, যে হাফ ওয়েভ রেকটিফায়ার এর সাথে হাফ ওয়েভ রেকটিফায়ার এর সাথে আমরা এখন একটা ফিল্টারিং ক্যাপাসিটর অ্যাড করব। তাহলে কি হয় সেটা আমরা একটু দেখব।
তো আমাদের সার্কিটটা আগের মতোই আছে, এই জায়গায় একটা ডায়োড আছে, দেন আমার একটা লোড আছে। এখন চেঞ্জটা হচ্ছে যে আমার লোডের সাথে আমি এখন এডিশনালি একটা ক্যাপাসিটর অ্যাড করব। আপনারা যদি কেউ ট্রান্সফরমার নিয়ে কাজ করে থাকেন, ছোট ছোট ট্রান্সফরমার যেগুলো যে আমরা এসি থেকে ডিসি করি, তাহলে এই জিনিসগুলো অলরেডি পাওয়ার কথা। তো যাই হোক, এখানে এটা হচ্ছে আমার আরএল লোড, আর এখানের এটা হচ্ছে আমার একটা ক্যাপাসিটর সি, এটা হচ্ছে আমার ডায়োড ডি, আর এটা আমার ভি ইন, আর আরএল এর অ্যাক্রসে আমি এখানে নেব ভি আউট। সো নর্মালি আমরা যদি ক্যাপাসিটরটা যদি না এখানে দিতাম, তাহলে আমরা জানি যে আউটপুটটা কি হয়। আমি এখানে একটা লম্বা গ্রাফ আঁকি। ফার্স্টে আমি আঁকবো আমার ইনপুট, তারপর আমি আঁকবো যদি ক্যাপাসিটর না থাকতো তাহলে আউটপুটটা কি হয়, আর সবার লাস্টে আমি আঁকবো যে এখন যেহেতু ক্যাপাসিটর একটা দিয়েই দিছি, তাহলে আউটপুটটা কি হয়। তো তিনটা জিনিস আমরা এখানে দেখবো। এক্স অ্যাক্সিস বরাবর মনে রাখবেন সবসময় টাইম নিচ্ছি আমরা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ফার্স্টে আমরা নিব ভি ইন। তো আমরা জানি ভি ইনটা হচ্ছে একটা সাইন ওয়েভ, এরকম একটা সাইন ওয়েভ পাবো এই। আর যদি ক্যাপাসিটর না থাকে, নর্মালি ভি আউট আমরা অলরেডি জানি যে এখানে আমরা কি পাই, হাফ ওয়েভ পাই। সো আমরা যদি ভাবে কিছু লাইন টানি, আমরা ওয়ানলি পজিটিভ হাফ সাইকেল গুলোই আউটপুটে পাবো, নেগেটিভ হাফ সাইকেলে আমি কিছু পাবো না। আবার পজিটিভ হাফ সাইকেল পাবো, নেগেটিভ হাফ সাইকেল 0, আবার পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল 0, এইভাবে চলতে থাকবে, তাই না? বাট এখন আমরা কি করলাম, এই যে ভি আউটটা এর সাথে আমরা কিন্তু একটা ক্যাপাসিটর অ্যাড করছি। সো আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন? ওকে, সো এবার আমরা দেখতে চাই যে এখন আউটপুটটা কি দাঁড়াবে। তো নর্মালি ক্যাপাসিটরের বৈশিষ্ট্য হচ্ছে চার্জ স্টোর করে রাখা, চার্জ স্টোর করে রাখা। আচ্ছা, যারা যারা পরে আসছেন তাদের জন্য আপনারা চ্যাটের মধ্যে সবাই আইডিটা শুধু দিবেন, নাম লেখার দরকার নেই, শুধু আইডিটা লিখে দিবেন। ওকে, সো ক্যাপাসিটরের মেইন কাজ জানে কি, এটা চার্জ ধরে রাখে, ফলে এটার অ্যাক্রসে মানে ক্যাপাসিটরের অ্যাক্রসে একটা ভোল্টেজ স্টোর হয়ে থাকে। তো জিনিসটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এই যে পজিটিভ হাফ সাইকেল যেটা আমার ছিল, তারপর নেগেটিভ হাফ সাইকেল ছিল, তারপর আবারও পজিটিভ হাফ সাইকেল, এরকম ভাবে আমার জিনিসটা চলতেছিল। সো আমার এখানে ব্যাপারটা ছিল এরকম যে ফার্স্টে পজিটিভ হাফ সাইকেলে জানি কি, সে হচ্ছে এরকম ভাবে উপরে উঠছিল, উঠে তারপর কি আবার নিচে নেমে যাচ্ছিল। বাট এইখানেই মজার জিনিসটা হবে, সেটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেলে সে যখন উপরের দিকে উঠবে, মানে আস্তে আস্তে করে ইনপুটের মতো করে আউটপুটটা উপরের দিকে উঠবে, উঠতে উঠতে একটা সার্টেন পর্যায়ে যখন সে উঠলো, সাথে সে কি করতেছে জানেন, ক্যাপাসিটরকেও চার্জ করে ফেলতেছে। ফলে ক্যাপাসিটরটার মধ্যে কিছু পরিমাণ ভোল্টেজ কি হয়ে আছে, স্টোর হয়ে আছে, মেইনলি চার্জ স্টোর সঞ্চিত করে। হচ্ছে। বাট ক্যাপাসিটরটা কি করে, ওই চার্জ দিয়ে একটা ভোল্টেজকে ধরে রাখে। ফলে আমার ইনপুটটা হয়তো নিচের দিকে নেমে গেছে, যে যে উপরে উঠলো ওইটা আবার নিচে নামলো, কিন্তু আউটপুটটা এখন আর নিচে নামবে না ইনস্ট্যান্টলি, নামবে বাট অনেক স্লোলি নামবে, কারণ ক্যাপাসিটর সাপ্লাই দিতে থাকবে। আউটপুটটা অনেক পরে গিয়ে সেটা নিচের দিকে নামবে। ততক্ষণে আমার আরো একটা ইনপুট চলে আসবে, ফলে এটা আবার একটু উপরে উঠবে, ফলে এটা আবার এরকম স্লোলি নিচের দিকে নামতে থাকবে। ততক্ষণ আবার একটা পজিটিভ হাফ সাইকেল চলে আসতেছে, ফলে আবার এরকম ভাবে সে চলতেছে। তাহলে জিনিসটা হয়তো 100% ডিসি হয় নাই, বাট এটা কিন্তু ডিসি এর কাছাকাছি হয়ে গেছে। আমি যদি আরো ভালো ক্যাপাসিটর দিতে পারি, তাহলে হয়তো এটা এইভাবে উঠে আরো স্লোলি নামবে, হ্যাঁ, তারপর হয়তো অল্প একটু ফ্লাকচুয়েশন হয়ে এরকম ভাবে যাবে, তারপর হয়তো আরেকবার একটু ফ্লাকচুয়েশন হয়ে এরকম ভাবে যাবে। সো মেনলি আমি ক্যাপাসিটর কতটুকু ভালো খারাপ দিচ্ছি তার উপর ডিপেন্ড করবে যে আমার আউটপুটটার কোয়ালিটি কিরকম হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা লাইন আছে, একটা লাইন হচ্ছে এই যে উপরের প্রান্তগুলোতে, আর আরেকটা হচ্ছে এই যে নিচে সে অল্প একটু নামতেছে। দ্যাট মিনস এই দুইটা লাইনের মধ্যে আমার যে আউটপুটটা সেটা কি এখন ভ্যারি করতেছে, যেটা অলমোস্ট ডিসি এর কাছাকাছি।
100% ডিসি না, কারণ 100% ডিসি হলে সেটা দেখতে হয়তো এক্স্যাক্টলি স্ট্রেট লাইন, বাট এটা এক্স্যাক্টলি স্ট্রেট লাইন না হলেও এটা কি স্ট্রেট লাইনের কাছাকাছি। দ্যাট মিনস আউটপুটটা এখন এরকম ভাবে উঠে এভাবে চলতেছে। সো এইখানে যেই এই এই জায়গাটা, এটা একটা নাম আছে, এটাকে বলা হয় ভিআর, যেটাকে আমরা বলি রিপল ভোল্টেজ। ভিআর মানে হচ্ছে কি, ভিআর ইজ ইকুয়ালস টু রিপল ভোল্টেজ। ওকে, সো রিপল ভোল্টেজ বেশি হলে ভালো না খারাপ হলে ভালো, মানে কম হলে ভালো, কি মনে হয়? স্যার এখানে রিপলের মানে কি? রিপলের মানে হচ্ছে এই যে ভোল্টেজটা যে দুইটা লাইনের মধ্যে আপ ডাউন করতেছে, হ্যাঁ, সেটাকে আমরা বলতেছি রিপল। মানে একটু ঢেউ ঢেউ হয়ে আছে, এটা তো পারফেক্টলি ডিসি না, তাই না? একটু ঢেউ আছে না, এই যে দেখেন এখানে এটা ঢেউয়ের মাথা আর এটা হচ্ছে কি ঢেউয়ের নিচের প্রান্ত। তো এই দুইটা লাইনের মধ্যে কি কিছু ঢেউ আছে না? এই দুইটা লাইনের মধ্যকার মানে ভোল্টেজের পার্থক্যকে আমরা বলতেছি রিপল। তো আমরা তো এখানে কি চাই, এসি থেকে কি কনভার্ট করতেছিলাম জানি আমরা, ডিসি করতেছিলাম। যেমন ধরেন আপনার মোবাইল ফোনের যে চার্জার আছে, সেটা কি এসি থেকে কি করে, ফার্স্ট আগে ডিসি তে কনভার্ট করে, তারপরে আপনার মোবাইলের ব্যাটারি চার্জ করে, কারণ ব্যাটারি তো ডিসি আর আমাদের ইলেকট্রিসিটি কি এসি। তো সেখানে কি লাগে, এই এসি থেকে ডিসি একটা কনভার্টার কিন্তু আমাদের দরকার পড়ে। তো সেই কনভার্টারের মূল নীতি আসলে এটাই, যে এই ভোল্টেজটাকে সে কি করে, এসি ভোল্টেজটাকে কনভার্ট করে সে আসলে ডিসি তে নিয়ে যায়। তো ডিসি তে নিয়ে যাওয়ার সময় এখানে যদি রিপল ভোল্টেজ বেশি থাকে, এর মানে হচ্ছে এটা ভালো এসি না, মানে ভালো ডিসি না। ভালো ডিসি হওয়ার জন্য কন্ডিশন কি, এটা একবার স্ট্রেট লাইন হইতে হবে। রিপল থাকা মানে কি, সেটা পুরোপুরি স্ট্রেট লাইন না, সেখানে কিছু না কিছু ঢেউ আছে। যত বেশি রিপল, সেখানে ঢেউয়ের পরিমাণ কি হবে, তত বেশি হয়ে যাবে, যেটা অবভিয়াসলি আমাদের এক্সপেক্টেড না, তাই না? আমরা এক্সপেক্ট করবো কি, সেটা যেন পিওর একটা স্ট্রেট লাইন থাকে। তাই রিপল যদি বেশি হয়, তাহলে মনে রাখতে হবে এই জিনিসটা কিন্তু আমাদের জন্য খারাপ। তো আপনারা মাঝে মাঝে দেখেন না যে ফোনের চার্জার কানেক্ট করার পরে ফোনের টাচ কাজ করে না, এরকম কি পাইছেন কেউ? জি স্যার। জি এটার স্যার, মেইন এরকম কারণ হয় মাঝে হচ্ছে, মধ্যে। হ্যাঁ, এটার মেইন কারণ হচ্ছে আমাদের ফোনের ডিসপ্লেটা বেসিক্যালি একটা ক্যাপাসিটিভ ডিসপ্লে। হ্যাঁ, এই যে আমাদের সেলফোনের যে ডিসপ্লে থাকে, এই ধরনের সেলফোন একটা, এটার ডিসপ্লেটা হচ্ছে একটা ক্যাপাসিটিভ ডিসপ্লে। দ্যাট মিনস আমি যখন টাচ করি, আমার টাচটা সে বেসিক্যালি সাম সর্ট অফ পালসের মাধ্যমে রিসিভ করে। এখন যখন আপনি এখানে একটা চার্জার কানেক্ট করেন, যে চার্জারটাতে একটা রিপল আছে, দ্যাট মিনস সেটা পিওর এরকম ডিসি না, বরঞ্চ সেখানে যে এরকম এরকম কি আছে, কিছু রিপল আছে। তখন সে কি করে, এই রিপলটা আমার যেই পালসটা ছিল, ওই পালসকে ইফেক্ট করে। ফলে আমি টাচ করার সময় সে যেই পালসটা রিসিভ করার কথা, আমার এই চার্জারের রিপলের কারণে সেই পার্টিকুলার পালসটা রিসিভ করে না, উল্টাপাল্টা পালস রিসিভ করে। এই জন্য টাচটা উল্টাপাল্টা ভাবে কাজ করে। তো এই জন্য আমরা যখন হচ্ছে কোনো একটা মানে চার্জার এখানে কানেক্ট করব, তখন আমরা এনশিওর হয়ে নেব যে ইট শুড বি গুড কোয়ালিটি। কারণ এই রিপলটা শুধুমাত্র যে টাচকে ইফেক্ট করে তা না, ফোনের ভিতরে আদার সার্কিটারি, নেটওয়ার্ক আইসি, তারপর হচ্ছে বিএমএস বা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, সবকিছুকে সে একসাথে ইফেক্ট করে, হুইচ ইজ ভেরি ব্যাড ফর এ মোবাইল ফোন অ্যান্ড ব্যাড ফর দ্য চার্জ ব্যাটারি। মাঝে মাঝে দেখা যায় যে ব্যাটারি ফুলে অনেক মোটা হয়ে যায়। এরও মেইন কারণ হচ্ছে যে যখন এরকম রিপল গুলো আসতে থাকে, তখন বিএমএস বা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, এটা প্রপারলি কাজ করতে পারে না। তখন ব্যাটারি কি হয়, মাঝে মাঝে ওভারচার্জড অর আন্ডারচার্জড হয়। এর ফলে ব্যাটারি ফুলে গিয়ে প্রায় হচ্ছে ড্যামেজ হয়। তাই ফোন যাই ব্যবহার করেন, কখনোই উল্টাপাল্টা চার্জার দিয়ে চার্জ দিতে যাবেন না। ট্রাই টু ইউজ অলওয়েজ ডিসেন্ট বা গুড চার্জার। এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি একটা নর্মাল চার্জার দিয়ে ফোন ইউজ করেন, তাহলে হয়তো ব্যাটারিটা আপনার টিকবে 1 বছর, মানে ভালো কন্ডিশনে। কিন্তু আপনি যদি একটা ভালো চার্জার ইউজ করেন, তাহলে ডাবল ব্যাটারি লাইফ আপনি এখান থেকে মোটামুটি পাবেন। আমি যখন যেমন আইফোন 11 যখন আমি কিনি, এই গত মার্চে মার্চে কেনার পরে আমার 2-3 মাসেই ব্যাটারি হঠাৎ করে দেখি ডাউন হয়ে গেছে। ডাউন বলতে হচ্ছে ব্যাটারি হেলথ থাকে 100%, আর আইফোনে ব্যাটারি হেলথ শো করে যে কতটুকু ব্যাটারি হেলথ আছে। তো আমি দেখলাম যে কয়েক মাসে 97%-এ চলে আসছে। তো আমি তো ভয় পেয়ে গেছি যে এভাবে কমতেছে কেন। পরে আমি হচ্ছে আমার মনে হইলো যে আমি তো আসলে অরিজিনাল চার্জার ইউজ করি নাই সাথে। আমার একটা আগের চার্জার পড়া ছিল। হ্যাঁ, ওই চার্জার দিয়ে আমি অলওয়েজ চার্জ দিতেছিলাম। তো এই জন্য হচ্ছে আমার ব্যাটারি হেলথ তখন মানে খারাপ হয়ে গেছিল।
পরে হচ্ছে আমি ভালো চার্জার এনে এখন ইউজ করতেছি, এখন দেখলাম যে 97 লাস্ট যা ছিল এখনো 97 পর্যন্তই আছে। সো অলওয়েজ ইউজ গুড চার্জার, একটু প্রাইস বেশি নিলেও ভালো চার্জার ইউজ করবেন সবসময়। ওকে, সো যেখানে ছিলাম আমরা, তো আমাদের নেক্সট কাজ হচ্ছে যে আমরা তো আসলে হাফ ওয়েভ রেকটিফায়ার দেখলাম, কিন্তু হাফ ওয়েভ রেকটিফায়ার ইজ নট অলওয়েজ গুড। আমাদের দরকার হচ্ছে একটা ফুল ওয়েভ রেকটিফায়ার। সো আমরা আজকে দেখবো যে কিভাবে একটা ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করা যায়। তো ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করার জন্য আমি আসলে দুইটা সার্কিট আঁকবো। একটা লেটস আমি সাদা কালার দিয়ে আঁকি, এখানে একটা এই সার্কিট আঁকলাম। সো আমি এই জায়গায় করবো কি, এখানে আমি টোটাল দুইটা ডায়োড ব্যবহার করব, ঠিক আছে। এই একটা ডায়োড, সার্কিটটাকে একটু আমি বাঁকা করে আঁকলাম। এই হচ্ছে আমার লোড, আর এই জায়গায় হচ্ছে আমার আরেকটা ডায়োড। এই একটা সার্কিট আমি আঁকলাম। সো এটা বেসিক্যালি আমার আগের সার্কিটেরই জাস্ট একটু আঁকা বাঁকা রূপ। আগের সার্কিটটা কি ছিল, এরকম এই যে এরকম হচ্ছে একটা লোড ছিল। সো মেনলি এখানে একটার বদলে আমি সিরিজে এখানে কি করতেছি, দুইটা ডায়োডকে ব্যবহার করতেছি। একই কথা, একটা ডায়োড আমি যা পাবো দুইটা ডায়োডও আলটিমেটলি আমি সেম জিনিসই পাবো, কারণ এইখানে যখন প্লাস আর এখানে যখন মাইনাস, তখন পি তে প্লাস হচ্ছে, এন এ মাইনাস হচ্ছে, তখনই কেবলমাত্র আমি ফরওয়ার্ড বায়াস পাবো দুইটাতেই। আর তা না হলে কি আমি রিভার্স বায়াস পাবো। মেনলি হচ্ছে দুইটা ডায়োড যদি আমরা একইভাবে কানেক্ট করি, এখানে ব্যাপার হচ্ছে যে প্রথমটা যদি ফরওয়ার্ডে থাকে ডেফিনেটলি পরেরটাও ফরওয়ার্ডে থাকবে, আর প্রথমটা যদি রিভার্সে থাকে তাহলে ডেফিনেটলি পরেরটাও রিভার্সে থাকে। সো কয়েকটা ডায়োড যদি একই দিকে মুভ করে আপনারা সিরিজে কানেক্ট করেন, সবগুলোই একই সাথেই ফরওয়ার্ডে যাবে, আবার একই সাথেই হচ্ছে কি রিভার্সে যাবে। সো এটা হচ্ছে আমার ভি ইন প্লাস মাইনাস, এটা হচ্ছে আমার ভি আউট, এটা আমি বললাম D1, এটাকে বললাম আমি D3। কেন D3 বলতেছি সেটা পরে বলবো। তো ফার্স্টে আমি করব কি, এই ডান পাশে একটা বড় আবার গ্রাফ নিব, অন্য কালার ইউজ করি। তো এখানে আমার একটা বিশাল গ্রাফ থাকবে, যে গ্রাফে আমি ফার্স্ট আগে ইনপুটটা দেখব। আমার ইনপুটটা একটা সাইন ওয়েভ, এরকম। ওকে, আর এখন আমি আউটপুটটা অবজার্ভ করব। আউটপুট হচ্ছে আমি এইখানে একটা গ্রিন কালার দিয়ে টানলাম, এটা হচ্ছে আমার ভি আউট, উপরের এইটা ছিল আমার ভি ইন। সো আমি এই যে ভি আউটটা এখানে পাবো সেটা ডেফিনেটলি একটা হাফ ওয়েভ রেকটিফায়ারই হবে, কারণ আমি যেহেতু ডায়োড কানেক্ট করতেছি এই জায়গায় দুইটা করে আর তিনটা করে, সব তো সিরিজেই আমি করছি। তো একই সাথেই তারা ফরওয়ার্ডে যাবে, একই সাথেই রিভার্সে যাবে, ফলে এইখানেও আমি কি পাবো আলটিমেটলি একটা এরকম হাফ ওয়েভ রেকটিফায়ার পাবো। এবার আমি করব কি, আরো একটা সার্কিট নিব, যে সার্কিটটা দেখতে এরকম, যে আমার ভিন ছিল, ওই ভিন আছে, সমস্যা নাই। এবার আমার যেই এইখানে লোডটা ছিল, লোডটা তার জায়গায় আছে, বাট ডায়োড গুলো আমি এখন করব কি এইদিকে কানেক্ট করব। ওকে, সো এখন আমরা যদি উপরের সার্কিটটার কথা চিন্তা করি, সেখানে ইলেকট্রিসিটিটাকে জানে কি কোন দিক দিয়ে যেত, ইলেকট্রিসিটি হচ্ছে এদিক দিয়ে স্টার্ট হয়ে এদিক দিয়ে এসে এই যে প্লাস থেকে কই যেত মাইনাসে, তারপর কি এই নিচে দিয়ে আবার এখানে ফিরে আসতো। আর এখন হবে কি, ডায়োড গুলো যেহেতু উল্টা দিকে লাগানো, উল্টা দিকে লাগানো থাকার ফলে মানে দেখেন তাদের মুখগুলো কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, তাই না। ফলে এখন যখন এইখানে প্লাস আর এখানে মাইনাস, তখন কি হবে, এন এ চলে যাবে মাইনাস, পি তে চলে আসবে কি, সরি এন এ চলে যাবে প্লাস, পি তে চলে আসবে কি মাইনাস, ফলে এটা কি হবে রিভার্স বায়াসে থাকবে। তার মানে এখন যখন পজিটিভ হাফ সাইকেলে আমার সিস্টেমটা এখন বন্ধ থাকবে, আর এখন নেগেটিভ হাফ সাইকেলে সিস্টেমটা ডেফিনেটলি অন হয়ে যাবে। মানে সোজা কথা, আমি ডায়োড যেহেতু উল্টা কানেক্ট করছি, সো পুরো সিস্টেমটা আমার এখন কি করবে, উল্টা ভাবে কাজ করবে। সো এখন যখন এইখানে প্লাস আর এখানে মাইনাস, তখন এই যে পি তে প্লাস, তারপর কি এন এ মাইনাস কানেক্ট হচ্ছে, তখন দুইটা ডায়োডই কোথায় চলে যাবে, ফরওয়ার্ড বায়াসে চলে যাবে।
ফলে এই দিক দিয়ে ইলেকট্রিসিটির ফ্লো হবে। এখন আমরা ইলেকট্রিসিটির ডিরেকশনটা নিয়ে একটু চিন্তা করি। এইখানে ইলেকট্রিসিটিটা এই যে এখন তো এটা প্লাস আর এটা মাইনাস, তো এখান থেকে যাত্রা শুরু করবে, এই ডায়োডের মধ্যে দিয়ে যাবে, দেন এখানে আবারও বাম থেকে ডানে যাবে এই ডিরেকশনে গিয়ে, তারপর আবার কি আগের জায়গায় এই ফিরে আসলো। খেয়াল করেন উপরেও রেজিস্টরের মধ্যে দিয়ে বাম দিক থেকে ডানে ইলেকট্রিসিটি যাচ্ছে, তার মানে এই সাইডটা প্লাস এই সাইড মাইনাস, নিচেও ইলেকট্রিসিটি কিন্তু এই ডিরেকশনেই যাচ্ছে, তার মানে এই সাইডটা এখনো প্লাস আছে, এই সাইডটা কি এখনো মাইনাস আছে। তো যদিও আমার সিস্টেমটা উল্টা কাজ করতেছে, কিন্তু আউটপুটের প্লাস মাইনাস কিন্তু সেম একই রকম দিকেই আছে, আউটপুটের প্লাস মাইনাস কিন্তু উল্টাই নাই। আমার নেগেটিভ হাফ সাইকেলে কাজ করলেও আমার সিস্টেমটার প্লাস মাইনাস কিন্তু কি আছে সবসময় উপরের দিকেই আছে, মানে বাম পাশে প্লাস আর ডান পাশে মাইনাস এরকমই আছে। তো এইখানে আমি যদি আউটপুটটাকে আঁকি তাহলে কি দাঁড়ায়, এখানে ডেফিনেটলি আমি পজিটিভ হাফ সাইকেলে কিছু পাবো না, কারণ এইখানে ডায়োডগুলো উল্টা কানেক্টেড। সো আমি যদি কি কালার ইউজ করব, ওকে রেড কালার ইউজ করি। সো এখানে পজিটিভ হাফ সাইকেলে আমি পাবো 0, এখানে কিছু থাকবে না। এখন নেগেটিভ হাফ সাইকেলে নরমালি পাওয়ার কথা কি এরকম, বাট ব্যাপারটা হচ্ছে দেখেন আমার প্লাস এবং মাইনাসের পজিশন কিন্তু চেঞ্জ হয় নাই, এই যে এটার প্লাস এবং মাইনাস এই পজিশনগুলো কিন্তু চেঞ্জ হয় নাই। তাই উপরের সার্কিটটাকে আমি যদি এইভাবে আঁকি যে ডোমটা যদি উপরের দিকে গিয়ে থাকে, তাহলে নিচের সার্কিটের ডোমটাও উপরের দিকেই হইতে হবে, কারণ প্লাস মাইনাস তো একই দিকেই আছে। প্লাস মাইনাস একই দিকে থাকলে ডেফিনেটলি আউটপুটটা কি থাকবে, একই শেপেই থাকবে, ফলে আউটপুটটা হবে এই রকম, দেন আবার 0, আবার হবে এইরকম, এইভাবে করে জিনিসটা এখন চলতে থাকবে। সো এখন আমরা আলাদা আলাদা ভাবে দুইটা হাফ ওয়েভ রেকটিফায়ার পেলাম, যে হাফ ওয়েভ রেকটিফায়ারের মধ্যে একটা হচ্ছে আমার কাজ করে পজিটিভ হাফ সাইকেলে, আর পরেরটা আমার কাজ করে নেগেটিভ হাফ সাইকেলে। সো এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে দুইটা সার্কিটকে একসাথে জোড়া লাগায় দেওয়া। সো জোড়া লাগানোর জন্য আমি একটা কাজ করি, একটু স্ক্রল করি, ওকে। সো এখন আমরা জোড়া কি করে লাগাবো, জোড়া লাগানোর সিস্টেম হচ্ছে এরকম যে আমার একটা ব্যাটারি আছে, এই ব্যাটারি থেকে গেল গিয়ে ফার্স্টে আমি প্রথম দুইটা ডায়োডকে আমি আঁকলাম, এই প্রথম সার্কিট হয়ে গেল। আর দ্বিতীয় সার্কিটটার জন্য জাস্ট এখানে উল্টা দিকে কি করব, আরো দুইটা ডায়োড ইউজ করে দিব। তাহলে এটাকে আমরা বলতেছি D4, এটা হচ্ছে আমার D2। এই জন্য উপরে D1 D3 দিয়ে দিয়েছিলাম, যাতে এখন আমি D2 D4 ইউজ করতে পারি। তো ডায়োডগুলার আমরা নাম দিয়ে দিই, এটা হচ্ছে D1, এটা হচ্ছে D2, এটা হচ্ছে D3, এটা হচ্ছে D4। আর এটা আমার লোড, এই পাশে প্লাস, এই পাশে হচ্ছে মাইনাস, এটা ভি আউট, আর এই জিনিসটা এখন হচ্ছে আমার ভি। এই যে নিচের সার্কিটটা এখন যেটা পেলাম, এটা উপরে দুইটাকে জোড়া লাগায় পাইছি, তাহলে আউটপুটটা আমরা যদি এখন অবজার্ভ করার চেষ্টা করি, তাহলে আউটপুটে কি হবে, আমি যে দুইটা ভি আউট পাইছিলাম, এখন এই দুইটার কম্বাইন আউটপুট পাবো আমি এই জায়গায়, মানে দুইটা সার্কিটকে যেহেতু একসাথে জোড়া লাগাইছি, ফলে দুইটা সার্কিটের মিলিত আউটপুটটা এখন আমরা পাবো। সো এটা আমরা আঁকবো এইভাবে, এই। সো ফার্স্টে পজিটিভ হাফ সাইকেলে আমি পাবো আমার প্রথম যেই হাফ ওয়েভ রেকটিফায়ার ছিল, যেটা পজিটিভ হাফ সাইকেলে কাজ করতেছিল সেটা। তারপরে আমরা নেগেটিভ হাফ সাইকেলের জন্য পাবো সেকেন্ড সার্কিটের একটা আউটপুট, যেটা নেগেটিভ হাফ সাইকেলে কাজ করতেছিল। তারপর আবার কি আমার পজিটিভ হাফ সাইকেল, তারপর আমি আবার পাবো কি নেগেটিভ হাফ সাইকেল, তারপর আবার পজিটিভ এন্ড নেগেটিভ এন্ড সো অন। তার মানে আমি এখানে কনজিকিউটিভলি আউটপুট গুলা, মানে একটার যে গ্যাপটা, সেই গ্যাপটা কি করতেছে আরেকজন দেখেন এখানে ফিল আপ করে দিচ্ছে। মানে একটা হাফ সাইকেলের গ্যাপকে আরেকটা হাফ সাইকেলের গ্যাপ ফিল আপ করে দিচ্ছে দুইটা সার্কিটকে একসাথে জোড়া লাগানোর ফলে। সো এখানে যে আউটপুটটা পাচ্ছি এটাকে আমরা বলতেছি দুইটা হাফ ওয়েভের কম্বিনেশন, যেটা আলটিমেটলি আমার হয়ে গেল এখন একটা ফুল ওয়েভ রেকটিফায়ার। কনসেপ্টটা কি ক্লিয়ার?
কারো কনফিউশন থাকলে বলতে পারেন। না স্যার, ক্লিয়ার, বুঝছি স্যার ওটা। ওকে, স্যার এখন এখানের ব্যাপার হচ্ছে যে এই জায়গায় আমি যে আউটপুট পেলাম এটা কিন্তু এখনো একটা ইউনিপোলার এসি আছে, কারণ এটা পিওরলি ডিসি কিন্তু এখনো হয় নাই। কারণ এটা এখনো উপর নিচে হইতেই আছে। এই এই জায়গাটা এখনো পিওর হয়নি। পিওর ডিসি হইতে হলে এটা একটা স্ট্রেট লাইন হওয়া উচিত ছিল, যেটা এখানে পাইনি আমরা। তো এখন আমরা কি করতে পারি, এইখানে যে সার্কিটটা আমরা ফাইনালি পেলাম তার সাথে এবার আমরা একটা ক্যাপাসিটর কানেক্ট করি। দ্যাট মিনস ফুল ওয়েভ রেকটিফায়ার প্লাস আমরা এখানে অ্যাড করব কি, একটা ক্যাপাসিটর। সো আমি সার্কিটটা ফার্স্ট এখানেই আমার ইনপুট সোর্স ফার্স্ট আমি দুইটা ডায়োডকে এঁকে নিলাম, দেন আমরা বাকি দুইটা ডায়োডকে এখানে এই যে ড্র করে দিলাম। এখন আমরা এডিশনালি কি করব, এই সিস্টেমের সাথে এই জায়গায় একটা we will add one capacitor here। ফলে আমার যেই ভি আউটটা আর ভি ইনটা কি হয় তখন আমরা এটা অবজার্ভ করব আগের মতোই। সো ফার্স্ট আমরা নর্মাল একটা ভি ইন আঁকি এখানে। সো ভি ইন ইজ অ্যাজ ইউজুয়াল ইজ এ সাইন ওয়েভ, এই। আর এখন আমরা আঁকি হচ্ছে যদি ক্যাপাসিটর না থাকতো তাহলে ভি আউট কি হবে, উই নো দ্যাট যে আমি পজিটিভ হাফ সাইকেলেও একটা আউটপুট পাবো, আবার নেগেটিভ হাফ সাইকেলেও একটা আউটপুট পাবো, আবার কি হবে পজিটিভ হাফ সাইকেল, তারপর কি হবে নেগেটিভ হাফ সাইকেল এন্ড সো অন। এখন আমি কি করব, যদি ক্যাপাসিটর দেই তাহলে কি হয় সেটা আমি এখন অবজার্ভ করার চেষ্টা করব। ওকে, সো নরমালি আমার কি হওয়ার কথা ছিল যে এখানে এরকম একটা ডোম পাওয়ার কথা ছিল, তারপর কি এখানে আরো একটা পাওয়ার কথা ছিল, এই যে হোয়াইট কালারের যে ডট ডট গুলো দিচ্ছি এগুলোকে আমার পাওয়ার কথা। কিন্তু ক্যাপাসিটর দেওয়ার ফলে কি হবে, ক্যাপাসিটর ফার্স্টে আমার আউটপুটটা কি হবে এরকম আস্তে আস্তে করে বাড়বে। যখন আউটপুটটা বাড়লো সাথে কিন্তু ক্যাপাসিটরটাও চার্জ হচ্ছে, ফলে একটা সময় যখন আউটপুটটা নেমে যাওয়া শুরু করবে তখন করবে কি ক্যাপাসিটর ভোল্টেজ আবার ধরে রাখবে। পরবর্তীতে এটা কি হবে, আবার একটা সাইকেল চলে আসলে আবার একটু বাড়বে, যখন কমতে যাবে ক্যাপাসিটর আবার কি করবে, তাকে আবার ধরে রাখবে। পরবর্তীতে আবারও সেটা উপরে উঠবে, তার মানে আগের যে জিনিসটা সেটাই কিন্তু এখানেও হচ্ছে। হ্যাঁ, আগেও আমরা কিন্তু একটু আগেই আমরা হাফ ওয়েভের ক্ষেত্রে কি পাইছি, সেম একই রকমই পাইছি। বাট এখানের বেনিফিটটা হচ্ছে এই যে এই জায়গায় ক্যাপাসিটরকে বেশিক্ষণ চার্জটা সাপ্লাই দিতে হচ্ছে না। এর কারণ হচ্ছে এইখানে একটা ফুল ওয়েভ সিস্টেম আগে ছিল, যেটা ক্যাপাসিটরটাকে এই একটা সাইকেল থেকে স্টার্ট করে এই সাইকেলের মাঝ পর্যন্ত তাকে পুরোটা সাপোর্ট দেওয়া লাগতো, মানে এইভাবে গিয়ে সেইখান থেকে অনেক লং টাইম সাপোর্ট দিয়ে পরে আবার একটা পাইতো, এইভাবে ছিল। কিন্তু এখন যেহেতু মাঝে কোনো গ্যাপ নাই, ফলে এখানে আমি যদি একটা ছোট ক্যাপাসিটরও ব্যবহার করি তাহলেও দেখা যাবে কি অনেক ভালো একটা আউটপুট পাওয়া যাবে। কিন্তু এখানেও একটা রিপল থাকে, এই যে এটা হচ্ছে আমার আপার রিপলের লিমিট, তারপরে কি আছে এখানে দেখেন এই যে একটা লোয়ার রিপল লিমিট আছে। বাট এই রিপলটা সাধারণত হাফ ওয়েভের চেয়ে এই রিপলের মানটা ছোট হয় এবং অর্ধেক হয়। হাফ ওয়েভে যদি আপনি 1 ভোল্ট রিপল পেয়ে থাকেন, ফুল ওয়েভের মধ্যে সেম একই সার্কিট 0.5 ভোল্ট রিপল দেবে। ফলে ফুল ওয়েভ ইজ ডেফিনেটলি বেটার হাফ ওয়েভের তুলনায়। এটাকে আমরা বলতেছি ভিআর, বা এতটুকু ভোল্টেজ হচ্ছে রিপল ভোল্টেজ। আরো একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি এখানে ইনপুট যদি 10 ভোল্ট দিয়ে থাকেন, আউটপুট কিন্তু 10 ভোল্ট পাবেন না। এই যে এই জায়গায় কিন্তু আউটপুট কখনোই 10 ভোল্ট পাবেন না। এর কারণ হচ্ছে ইলেকট্রিসিটি যখন যাচ্ছিল, যেমন পজিটিভ হাফ সাইকেল দিয়ে যাওয়ার সময় সে কি এই দুইটা ডায়োড দিয়ে কি এখানে যাচ্ছিল, এখন যখন দুইটা ডায়োড দিয়ে যাবে প্রতিটা ডায়োড 0.7 ভোল্ট করে কনজিউম করবে। ফলে দুইটা ডায়োড মিলে 0.7 প্লাস 0.7 দ্যাট মিনস 1.4 ভোল্ট কিন্তু ইট উইল কনজিউম। দ্যাট মিনস ইউ উইল গেট 8.6 ভোল্ট ম্যাক্সিমাম ইন দ্য আউটপুট। ওকে, সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে।
যে যখনই কোনো একটা ডায়োডের স্যার মধ্যে দিয়ে তাছাড়া এখানে ইলেকট্রিসিটি একটা যায়, লোড রেজিস্টার আছে যে। হ্যাঁ আমি আসলে লোডের কথাই বলতেছি যে লোডটা কতটুকু পাবে। যদি আমার কাছে একটা স্যার ব্যাটারি লোড থাকলো, লোড রেজিস্টারের কারণে বলতে হ্যাঁ আমি আমি এটাই বলতেছি যে এখানে যে লোড রেজিস্টর আছে, আমার টার্গেট এইটাই যে লোড রেজিস্টর কতটুকু ভোল্টেজ পাচ্ছে। তো আমি যদি নর্মালি একটা লোড রেজিস্টর কানেক্ট করতাম এখানে, তখন তো আমি এখানে যতটুকু ইনপুট ভোল্টেজ দিচ্ছি, আউটপুটে আমি কি পাবো, ততটুকুই হচ্ছে আউটপুট পাচ্ছি। ঠিক আছে, তাই না? মানে এখানে আমি যতটুকু পরিমাণ ইনপুট দিব ততটুকু এখানে কি হবে, আউটপুটে যাবে। কিন্তু আমার যেহেতু এই জায়গার মধ্যে কি করতেছিলাম, আমি একটা ডায়োড অ্যাড করতেছি, ফলে ইনপুট থেকে বিন থেকে এই যে ডায়োডের যে ভোল্টেজ ভিডি বা 0.7 ভোল্ট যেই ভোল্টেজ, এটা চলে যাওয়ার পর এখন আমি কি পাবো, আউটপুট পাবো না? আউটপুটটাই তো আমার আসলে ওই লোড রেজিস্টরের ভোল্টেজটা, তাই না? যে লোডটা আমি কানেক্ট করতেছি তার ভোল্টেজটাই আমি বলতেছি আউটপুট। তাই ইনপুট থেকে এতটুকু চলে গিয়ে তারপর আমি কি পাবো, আউটপুট পাবো। যদি একটা ডায়োড এখানে থাকে তাহলে ইনপুট থেকে একটা 0.7 মাইনাস হয়ে আউটপুটে পাবো। যদি দুইটা ডায়োড থাকে তাহলে ইনপুট থেকে কি দুইটা 0.7 মাইনাস হয়ে আমি আউটপুটে পাবো। সো এটাই হচ্ছে ব্যাপার আর কি, যে এই যে ভি আউট আমি যেটা এখানে নিচ্ছিলাম লোডের অ্যাক্রসে, সেই ভোল্টেজটা কত হবে, সেই ভোল্টেজটাকে আমরা বলতেছি ইনপুট ভোল্টেজের চেয়ে দুইটা ডায়োডের ভোল্টেজ কম হবে, কারণ এই লোড দিয়ে যাওয়ার টাইমে ইলেকট্রিসিটি দুইটা জায়গা দিয়ে যাচ্ছিল। একটা ছিল এই ডায়োড, তারপরে কি এদিক দিয়ে যাওয়ার সময় এখানে পাচ্ছিলাম কি আমার আরো একটা ডায়োড। সো যখনই ইলেকট্রিসিটি যাবে, যে ডিরেকশনে সে যাক না কেন, অলওয়েজই দুইটা ডায়োডের মধ্য দিয়েই তার যেতে হবে। যেমন আমরা যদি নেগেটিভ হাফ সাইকেলের কথা চিন্তা করি, তখন ইলেকট্রিসিটি এদিক দিয়ে আসে, প্রথম এই ডায়োডের মধ্য দিয়ে যাবে, তারপর এই লোডের মধ্য দিয়ে গিয়ে পরে কি করবে, এই ডায়োডের মধ্য দিয়ে যাবে এন্ড সো অন, এভাবে। তার মানে এখানেও কি দুইটা লোডের মধ্য দিয়ে সে কিন্তু যাচ্ছে আলটিমেটলি। তো এইভাবে করে যখনই এই লোডের মধ্য দিয়ে ইলেকট্রিসিটি পাস হচ্ছে, যেহেতু সে দুইটা ডায়োডের ভিতর দিয়ে যাচ্ছে, ফলে দুইটা ডায়োড কিন্তু এখানে ভোল্টেজ কনজিউম করবে। কতটুকু কনজিউম করবে, প্রতিটা 0.7 ভোল্ট করে, দুইজনে মিলে 1.4 ভোল্ট কনজিউম করে ফেলবে। সো এটি হচ্ছে আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ার আর হচ্ছে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার। এখন কি বুঝতে পারছি? জি জি স্যার, স্যার। বুঝছি স্যার। ওকে, তো আমাদের ফুল ওয়েভ আর হাফ ওয়েভ থেকে কিছু ম্যাথমেটিক্স আছে। ম্যাথমেটিক্স গুলো আমি হচ্ছে একটা লেকচার তৈরি করছি আর কি, ম্যাথ সলভ করার মানে তৈরি করতেছি। তো ওটা আমি পোস্ট করে দিব, ওইটা একটা এক্সট্রা লেকচার হিসেবে কাউন্ট হবে। তো মেইনলি আমাদের ডায়োড থেকে বা পিএন জাংশন থেকে আমাদের মোটামুটি এই পর্যন্তই। সো আমি যদি আপনাদের একটু ইয়াটা ওপেন করি, এটা না 2109। সো এটা আমাদের রানিং ছিল হচ্ছে কোনটা, লেকচার 3 মনে হয় আমরা রানিং এ ছিলাম, চেক করি। না, লেকচার 3 না, আমাদের লেকচার 2 রানিং ছিল। হ্যাঁ, আমাদের লেকচার 2 রানিং ছিল। সো বেসিক্যালি আজকে আমরা হচ্ছে লেকচার 2 এর কি দেখলাম এই জায়গায়, এটা না, ফুল ওয়েভ হাফ ওয়েভ গুলো কোথায়, এই যে। সো এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটটা দেওয়া, যে এই যে অর্ধেক পর্যন্ত আমি এখানে কি পাচ্ছি, জিনিসপত্র পাচ্ছি। এই এটা হচ্ছে আমার হাফ ওয়েভ, আর নিচে এখানে আমার দেওয়া ফুল ওয়েভ, যে একটা সাইন ওয়েভ আমার ইনপুটে ছিল, আর আউটপুটে কি আমি দুইটা দিক থেকেই পাচ্ছি। আমি জাস্ট গ্রাফগুলো আলাদাভাবে আঁকছি। তো আপনারাও হচ্ছে আলাদা আলাদাভাবে একই পরীক্ষায় যদি আসে, এখান থেকে আসবে একটা কোশ্চেন অ্যাটলিস্ট আসবে। তো পরীক্ষা আসলে আপনারাও গ্রাফগুলো কিন্তু আলাদা আলাদাভাবে দিবেন, এখানে যেমন একসাথে করে দেওয়া, বা এই যে এখানে যেমন হচ্ছে কি এই জিনিসগুলো একসাথে করে দেওয়া, এইভাবে কিন্তু আপনারা দিবেন না। ওকে, আমি যেমন গ্রাফে কি করছি, ইনপুট আলাদাভাবে দেখাইছি, তারপর কি আউটপুট গুলো যেরকম ভাবে আলাদাভাবে দেখাইছি, আপনারা একটু কষ্ট করে এইভাবে করে দেখাবেন, তাহলে জিনিসটা বুঝতে ইজি। কারণ আপনারা তো ডিফারেন্ট কালার ইউজ করতে পারবেন না, তাই না? খাতায় যখন আঁকবেন তখন কি শুধু কালো মানে কালো কালার দিয়ে আঁকতে হচ্ছে। বাট কেউ যদি ডিফারেন্ট কালার ইউজ করতে পারেন তাহলে হয়তো সমস্যা হবে না। যেমন এইখানে দেখেন ওই যে ডিফারেন্ট কালার ইউজ করা,
যে এই যে একটা আউটপুট পাচ্ছি, এখানে আরেকটা আউটপুট পাচ্ছি, এই যে জিনিসগুলো পাচ্ছি তার একটা লাল কালার দিয়ে দেখানো আছে। তো এভাবে যদি ডিফারেন্ট কালার ইউজ করতে পারেন দেন ইটস ওকে, বাট না পারলে চেষ্টা করবেন যেন আলাদা গ্রাফে আঁকা। ওকে, তো এখানে কিছু ম্যাথমেটিক্স আছে, ম্যাথমেটিক্স গুলো আমি হচ্ছে আপনাদের এক্সপ্লেন করে দিব, চিন্তার কারণ নেই। একটা লেকচার ভিডিও আমি আপলোড করব, সেখানে ম্যাথমেটিক্স গুলো পেয়ে যাবেন। তো বেসিক্যালি এই সাথে আমাদের মোটামুটি ভাবে লেকচার 2 যেটা সেটা আসলে শেষ। আমরা এখন চলে যাব একটু লেকচার 3 তে। ওকে, সো লেকচার 3 টা আমাদের মেইনলি যেই টপিকটাকে কভার করবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে মসফেট। আশা করি আমরা নাম শুনছি কখনো না কখনো। সো মসফেট হচ্ছে বেসিক্যালি ডায়োডের মতোই একটা ডিভাইস। এটাকে আমরা সাধারণত বলে থাকি ট্রানজিস্টর। ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। রাইট, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর অর FET। আর এটার পুরো নাম হচ্ছে মেটাল অক্সাইড সেমি কন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তার মানে এখানে কি কি জিনিস থাকবে সেটা এখানে বলেই দেওয়া আছে। তো ফার্স্টে আমার এই জায়গায় থাকবে হচ্ছে কি কি, একটা মেটাল, তারপর থাকবে একটা অক্সাইড যেটা যুক্ত থাকবে একটা সেমিকন্ডাক্টরের সাথে, আর সেটা কাজ করবে ফিল্ড ইফেক্টের মাধ্যমে। আর এই ডিভাইসটা হবে আমার একটা ট্রানজিস্টর। তো আমরা আমাদের যেই কম্পিউটার থাকে, আমাদের যে সেলফোন আছে হাতের, সবকিছুর যে প্রসেসর, র্যাম, যত কিছুই বলেন সবকিছুই আলটিমেটলি কি দিয়ে তৈরি? এই সমস্ত মসফেট দিয়ে তৈরি বা ট্রানজিস্টর দিয়ে পুরো জিনিসগুলো তৈরি। আমাদের যে বিভিন্ন গেট আছে, এন্ড গেট, অর গেট, নর গেট, যত রকমের লজিক আছে, মোটামুটি এই ওয়ার্ল্ডের সবকিছুই এখন চলতেছে মসফেটের উপর বেস করে। অ্যানাদার একটা টেকনোলজি এখন আসছে, সেটাকে আমরা বলি ফিনফেট। তো ফিনফেট ও মসফেটের মতোই, কিন্তু মসফেটের একটা ইমপ্রুভ ভার্সন। আর আগে এই মসফেটের জায়গায় আমরা যে ডিভাইসটাকে ইউজ করতাম সেটার নাম ছিল বিজেটি, যেটাকে আমরা বলি বাইপোলার জাংশন ট্রানজিস্টর বা ট্রায়োড। সো এটাকে আমরা বলতাম আগে এটা কি স্যার? বিজেটি। বিজেটি হচ্ছে মসফেটের ঠিক আগের ভার্সন, যেগুলো আমরা আগেরকার দিনে রেডিও টেডিও ওই সমস্ত ডিভাইস ইউজ করতাম, সেগুলো মেনলি ছিল বিজেটি। সো মেনলি বিজেটি, মসফেট, ফিনফেট, জেফেট, এই যে যত ধরনের জিনিস আমরা দেখতেছি সবকিছুই আলটিমেটলি কি ট্রানজিস্টর। ট্রানজিস্টরের দুই ধরনের ইম্পর্টেন্ট কাজ থাকে। ট্রানজিস্টরের একটা কাজ হচ্ছে সুইচিং হিসাবে কাজ করা, আর ট্রানজিস্টরের আরেকটা কাজ থাকে অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করা। মেইনলি এই দুইটা জিনিস দিয়েই কিন্তু আমাদের চারপাশে সব তৈরি। যেমন আপনি যখন আপনার ফোনে টাচ করতেছেন, সেখানে আপনি টাচ করার পরে কিন্তু কিছু বাটন প্রেস হচ্ছে বা এই হচ্ছে সেই হচ্ছে, তার মানে সেখানে জিনিসটা সুইচ হিসাবে কাজ করতেছে। যখন একটা গান বাজাচ্ছেন তখন সেই জিনিসটাকে অ্যাম্পলিফাই হচ্ছে, তখন সেটা একটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতেছে। তো এই সুইচিং বলেন, অ্যাম্পলিফায়ার বলেন, যত কিছুই বলেন, সব কিছুতেই আমরা আলটিমেটলি কাকে ইউজ করি? এই ট্রানজিস্টর গুলোকে ইউজ করি। হ্যাঁ, ট্রানজিস্টরের সাথে আদার্স অনেক কিছুই লাগে, বাট মেইন জিনিসটা হচ্ছে ট্রানজিস্টর। এককালে সেই ট্রানজিস্টরের জায়গায় ইউজ করা হতো ভ্যাকিউম টিউব। আপনাদেরকে জাস্ট একটু আমি যদি একটা ভিডিও দেখাই তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। এগুলোর প্র্যাকটিক্যাল নলেজ থাকাটা বেশি জরুরি, বুঝছেন? মানে বাস্তবে যখন কাজ করতে যাবেন তখন এগুলো বেশি পাবেন। জি স্যার। ভ্যাকিউম টিউব, এই যে। সো এককালে এই এই যে জিনিসগুলা, এই যে এরকম ভ্যাকিউম টিউব, বড় বড় ভালভ থাকতো, ভালভের ভিতরে কিছু অ্যানোড ক্যাথোডের ব্যাপার ট্যাপার থাকতো, এবং সেখানে হিটার মাধ্যমে, হ্যাঁ, হিটার মাধ্যমে ট্রানজিস্টরের মতো একটা সিস্টেমকে তৈরি করা হতো, যে এখানে যে দুইটা প্রান্ত ব্যাটারির সাথে কানেক্টেড, আর বাকি দুইটা প্রান্তর মধ্য দিয়ে ইলেকট্রিসিটি যাবে না কিনা সেটা কন্ট্রোল করা যেত হচ্ছে ইনপুট ব্যাটারি দিয়ে। মানে এখানে দুইটা ব্যাটারি, বেসিক্যালি এটা হচ্ছে ধরেন একটা বড় লার্জ ব্যাটারি, আর এই যে এটা হচ্ছে ছোট একটা ব্যাটারি। তো এই ছোট ব্যাটারিটা অন করে দিলে বড় ব্যাটারি দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো হইতে পারতো। এরকম একটা সিস্টেম ছিল, যেটা বেসিক্যালি একটা সুইচিং এর কাজ করতো বা অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করতো।
এখনো অনেক গিটারের অ্যাম্পলিফায়ার আছে, যারা গিটার বাজান তারা হয়তো জানেন যে অনেক গিটারের অ্যাম্পলিফায়ার আছে, যে গিটারের অ্যাম্পলিফায়ার গুলোতে এখনো কিন্তু এই ভ্যাকিউম টিউব গুলো ইউজ করা হয়, কারণ এই ভ্যাকিউম টিউব গুলো গিটার সাউন্ডে অনেক সময় ভালো কাজ করে। তো আগেরকার দিনের ভ্যাকিউম টিউব গুলো কেমন হতো সেটা আমি একটু দেখাই। এগুলো তো মডার্ন ভ্যাকিউম টিউব। সো আগে যখন রেডিও তৈরি করা হতো, হ্যাঁ, ভিনটেজ রেডিও, সেগুলার জাইগান্টিক সাইজ থাকতো, বিশাল বিশাল সাইজ থাকতো। আমি ধরেন একটা রেডিও যদি দেখাই, ভ্যাকিউম টিউব, এই যে রেডিও, এই যে দেখেন একটা আগেরকার দিনের রেডিও, এই যেটা। সো মোটামুটি এই রেডিওর সাইজ কিন্তু হিউজ। এটা আপনাদের যে টিভি আছে একটা অলমোস্ট টিভির সমান। এই যে দেখেন এখানে একটা ট্রান্সফরমার আছে দেখা যাচ্ছে, এই তারপর ট্রান্সফরমারের পরে এখানে একটা এসিডিসি রেকটিফায়ার আছে, রেকটিফায়ারের পরে এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ভ্যাকিউম টিউব আছে। তারপরে কি এখানে কিছু টিউনার আছে, যে টিউনার গুলা দিয়ে হচ্ছে ফ্রিকোয়েন্সি টিউন করা হয়। আর এই পাঁচটার মধ্যে কিছু হচ্ছে সিগন্যাল অ্যাম্পলিফায়ার, আর কিছু আছে হচ্ছে এই যে স্পিকারের অ্যাম্পলিফায়ার। হ্যাঁ, তো এই হচ্ছে ওভারঅল কি আপনার একটা রেডিও ছিল এককালে। সো মোটামুটি ভাবে এটার ওজন কতটুকু হবে এটা বুঝতেই পারতেছেন, এখানে স্টিল দিয়ে তৈরি করা নিচে সবকিছু। তো এগুলো ছিল আগের টেকনোলজি। আর এখন আমরা কি করি, ওই টেকনোলজি বাদ দিয়ে এখন আমরা চলে আসছি ট্রানজিস্টর টেকনোলজিতে। 1900 কত সালে জানি, 66 সালে ফার্স্টে জে জে ডাব্লিউ, পুরো নামটা আমি ভুলে গেলাম, জে জে ডাব্লিউ থমসন নাকি জানি নামটা ওনার। তো উনি বেসিক্যালি ট্রানজিস্টর ফার্স্ট আবিষ্কার করে। তো ট্রানজিস্টর হচ্ছে তিন পিনওয়ালা একটা ডিভাইস। এই যে এই ধরনের জিনিস মনে হয় আপনারা অনেক দেখছেন, অনেক সার্কিটে দেখছেন, এগুলা সবই ট্রানজিস্টর। তো এখানে কয়েকটা টাইপ দেখানো আছে, যে দেখেন এই যে মেটাল কালারের যেটা, এটা বেসিক্যালি একটা পয়সার সাইজের। তার চেয়ে দেখেন এটা কি অনেক ছোট, এই জিনিসটা মশার ব্যাটের ভিতর অনেক সময় পাওয়া যায়, আপনি খুললেই পাবেন। তারপর এটা দেখেন আরো ছোট, তারপরে এখানে আরো একটা আছে যে দেখেন এটাও কিন্তু আরো ছোট। এখানে সবগুলোই ট্রানজিস্টর। আমি ফরচুনেটলি এখানে সব ইউজ করছি, ইভেন ছোটটাও ইউজ করছি। আমি বিভিন্ন প্রোডাক্টের কাজ করতাম যখন, তখন এই পিচ্চি পিচ্চি যে ডিভাইস গুলা সেগুলো এখানে ইউজ করা লাগতো। এই যে দেখেন ছোট্ট একটা, এটা আঙ্গুলের মাথায় নিলে দেখা যায় না এরকম একটা অবস্থা। তো এগুলোও কি আপনার ট্রানজিস্টর হিসেবে সুইচিং হিসেবে কাজ করে। তাও এটার সাইজ তো বড়ই, আপনার প্রসেসরের ভিতরে 10 মিলিয়নের উপরে ট্রানজিস্টর আছে একটা একটা প্রসেসরের ভিতর। সো তার মানে সেটা কতটুকু ছোট ছোট বুঝতেই পারতেছেন আশা করি। এই ট্রানজিস্টর গুলো মোটামুটি ভাবে এই যে আমাদের সার্কিট গুলো থাকে, সার্কিটে প্রচুর ইউজ করা থাকে। এখানে প্রত্যেকটা ডিভাইসের ভিতরে আলটিমেটলি ট্রানজিস্টর আছে, মসফেট আছে, এই জিনিসপত্রগুলো আছে। তো এই মসফেট ট্রানজিস্টর দিয়ে আপনার প্র্যাকটিক্যাল লাইফেরও প্রচুর কাজপত্র করা যায়। আমরা যখন বিভিন্ন রকমের মোটর পাম্প এই সমস্ত জিনিসপত্র চালাই, তখন সেই জিনিসগুলো অনেক কাজে আসে। আমি যেমন রিসেন্টলি একটা কাজ করতেছিলাম, যেই কাজে একটা হিটার অন অফ করা দরকার ছিল, আমি সেই হিটারের অন অফটাও হচ্ছে কি এই ট্রানজিস্টর দিয়ে তৈরি করেছিলাম। তো আমি মানে মেইনলি হচ্ছে পুরা সবকিছুই একটা সিঙ্গেল সার্কিটে করে থাকি আর কি। তো ওই সার্কিট গুলো আমি নিজেই ফেব্রিকেট করি, আমার ছোট একটা সিএনসি মেশিন আছে। তো ওই মেশিন দিয়ে আমি সাধারণত সার্কিট গুলো ফেব্রিকেট করে থাকি। তো যাই হোক, এই এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের বিশাল বড় সাইজটাকে রিডিউস করে কি ছোট্ট সাইজে নিয়ে আসছে, এবং এই জন্য ইঞ্জিনিয়ার হিসাবে উনি একটা নোবেল পুরস্কার পায়। মানে নর্মালি কিন্তু ট্রানজিস্টরের জন্য মানে ইঞ্জিনিয়াররা কিন্তু কখনো নোবেল পায় না। এর কারণ হচ্ছে যে ইঞ্জিনিয়াররা নতুন কিছু ইনভেন্ট করে না, ইঞ্জিনিয়াররা শুধুমাত্র বিভিন্ন জিনিসকে ইউজ করা শেখে। কিন্তু আহ, আমাদের ওনার নামটা কি, দাঁড়ান আমি একটু দেখে নেই, নামটা আমি ভুলে যাই। 1956, এটা না, 1960 তাও না, আমি একটু দেখি। এটা হচ্ছে বিজেটি, লিখে সার্চ করলে আসবে বিজেটি। সো বিজেটি আবিষ্কার হয় কত সালে? আচ্ছা যাই হোক, একটু খুঁজলে হয়তো আপনারা পাবেন। তো ওইটার জন্য হচ্ছে নোবেল পুরস্কার পায় একজন ইঞ্জিনিয়ার। সো এটা একটা রেভলিউশনারি জিনিস ছিল, কারণ এটা যদি তৈরি না হইতো আজকে আপনার হাতে মোবাইল ফোন থাকাটা একটা কল্পনার ব্যাপার ছিল, এটা কোনোদিন কল্পনাও করা যেত না, এমন একটা অবস্থা ছিল। সো আমরা এইখানে আসলে সেই বিজিটি যেটা যেটা অরিজিনাল ট্রানজিস্টর,
আবিষ্কার যেটা হয়েছিল সেটা আমরা আসলে স্টাডি করব, বাট অল্প করে করব, সেটা বেশি একটা স্টাডি করব না, কারণ এটা হচ্ছে অবসোলেট হয়ে গেছে অনেক আগের, তো ফলে এটা অবসোলেট হয়ে গেছে, এটাকে এখন অনেক কম ইউজ করা হয়, কারণ এটা তো অনেক লস আছে, এই আছে সেই আছে, এই সমস্ত কারণে এটা একটা বেশি ইউজ করা হয় না। তো আমরা কি করব, আমরা হচ্ছে সেটা একটা অ্যাডভান্স ভার্সন, যেটা হচ্ছে মসফেট। মসফেট ইজ ফার অ্যাডভান্স ভার্সন। আমরা আসলে এটাকে ফার্স্টে শিখবো, এটা শিখে পরবর্তীতে আমরা বিজিটি অল্প করে শিখে নিব। হ্যাঁ, অল্প একটু জেনে নেব যে কোনো জায়গায় যদি আমরা মসফেটের জায়গায় বিজিটি ইউজ করেই ফেলি তাহলে কি হবে, বা বিজিটি ছাড়া যদি আমার কাছে কোনো অপশন না থাকে তাহলেই বা কি হবে। আর বিজিটি গুলো হচ্ছে মসফেটের তুলনায় একটু রোবাস্ট হয়, মানে এটা নষ্ট একটু কম হয় বিজিটি গুলা। আর বিজিটির আরেকটা সুবিধা হচ্ছে এটার দাম অনেক বেশি কম, মসফেটের তুলনায় বিজিটির প্রাইস অনেক কম। তো এই জন্য বিজিটিটা এখনো অনেক জায়গাতেই ইউজ করা হয়, ছোট ছোট জায়গায় যেখানে পাওয়ার নিয়ে বেশি একটা চিন্তা করতে হয় না, সেই সমস্ত জায়গায় এখনো কিন্তু বিজিটি ব্যবহার করা হয়, এমন না যে করা হয় না, করা হয়, বাট অল্প হলেও, মানে অল্প এটার পরিসর আর কি। তাই আমরা মসফেট ফার্স্টে শিখবো, তারপরে বিজিটিটা এখানে শিখে নিব। তো এখন এটা হচ্ছে একটা মসফেটের ওভারঅল স্ট্রাকচার। মসফেটের মেইন জিনিসটাকে আমি যদি আঁকি, দাঁড়ান, ওকে, মসফেটের মেইন জিনিসটা যদি আমি আঁকি, ব্যাপারটা এরকম যে এইখানে একটা এরকম বডি থাকে, যে বডিটা বেসিক্যালি পি টাইপ অথবা এন টাইপের হয়। আমি আপাতত ধরে নেই যে এই বডিটা পি টাইপ। এখানে মজার জিনিস হচ্ছে বডি যদি হয়ে থাকে পি টাইপ, তাহলে ওভারঅল মসফেট হয়ে যাবে কি জানেন, এন মসফেট। যদিও বডি পি, কিন্তু মসফেটটা হয়ে যাবে এন। কেন সেটা এক্সপ্লেন করব। আর বডিটা যদি হয়ে থাকে এন, তাহলে ওভারঅল মসফেটটা আবার হয়ে যাবে পি। এটা একটা মানে উল্টা জিনিস আর কি। তো যাই হোক, এই বডিতে এখন কি করা হয়, এই বডির মধ্যে এখন আমরা কানেক্ট করব দুইটা টার্মিনাল, এই জায়গায় একটা, এই জায়গায় একটা। আমরা করব কি, এই পি টাইপের বডিতে এখানে ইলেকট্রন ডপিং করব বা এন টাইপ ডপিং করব, ফলে এই জায়গাটুকু আমার হয়ে যাবে কি এন। সিমিলারলি এই জায়গাটুকুকে আমি করে দেব হচ্ছে আমার এন। দ্যাট মিনস ওভারঅল একটা ডিভাইস, যে ডিভাইসের বডিটা ছিল পি, আর সেই বডির মধ্যে একটা সার্টেন এরিয়া আমি কি করে দিলাম, এন টাইপের একটা ডোপিং করে দিচ্ছি। দেন আমি কি করব, এইখানে একটা লেয়ার তৈরি করব, যেটা হচ্ছে একটা অক্সাইডের লেয়ার। সো এই জায়গায় আমি একটা পাতলা লেয়ার তৈরি করলাম। আচ্ছা, এটা একটু অন্য কালার দিই, নাহলে বোঝা যাচ্ছে না। ইয়েলো কালার দিই, ইয়েলো বোঝা যাচ্ছে না, কি দেওয়া যায়, আচ্ছা গ্রিন দিই, গ্রিন বোঝা যাবে। সো এইখানে আমি কি করব, একটা ছোট্ট লেয়ার দিব, যে লেয়ারটা হচ্ছে একটা অক্সাইডের লেয়ার। অক্সাইড আমরা চিনি, যেমন সিলিকন ডাইঅক্সাইড, এটা কি কাঁচ, কাঁচের মূল উপাদান, তাই না, কাঁচের উপাদান। সেরকম কাঁচ অথবা কাগজ, হ্যাঁ, অথবা এই ধরনের যে মানে কম্পোনেন্ট গুলা, ফাইবার, গ্লাস, এই সব কিছুই আলটিমেটলি কি আমার কিছু অক্সাইডের লেয়ার। যদিও কাগজ আসলে অক্সাইডের লেয়ার না, এটা ডাইইলেকট্রিক মেটেরিয়াল, বাট তাও কাছাকাছি কাজ করে। তো মেইনলি আমরা এখানে ব্যবহার করি কাঁচ টাইপের জিনিস, যেগুলো হচ্ছে অক্সাইড। সিলিকন ডাইঅক্সাইডটাই সবচেয়ে বেশি পপুলার। তো অক্সাইডের বৈশিষ্ট্য হচ্ছে এই, যে অক্সাইডের ভিতর দিয়ে কোনো ইলেকট্রিসিটি যেতে পারে না। তো এটা বেসিক্যালি কাজ করে একটা ইনসুলেটরের মতো। দ্যাট মিনস অন্তরক হিসাবে কাজ করে। আর সেই অক্সাইডের উপরে আমরা যে জিনিসটাকে বসাবো সেটা হচ্ছে কি একটা মেটাল। এই জায়গায় আমরা বসাই দিব একটা মেটাল। এই তো এখন এই ডিভাইসটার নামই হচ্ছে মসফেট। হ্যাঁ, যাই হোক, এখানেও কিছু মেটাল বসানো হয় কানেকশন তৈরি করার জন্য। এখানে কিছু মেটাল বসানো হয়, আর এই বডিতেও একটু মেটাল বসায় দেওয়া হয়। তো এখানে কয়েকটা টার্মিনাল বের হয়ে আসে। একটা টার্মিনাল হচ্ছে এইটা,
একটা টার্মিনাল হচ্ছে এইটা, একটা হচ্ছে এই টার্মিনাল, আর নিচেও একটা আছে। এটা আসলে আমরা ইউজ করি না কখনো, বা ইউজ করতে হয় না। সেটা হচ্ছে বডি কানেকশন, যেটা তার বডি থেকে আরেকটা কানেকশন বের করা হয়। সো এটা আমাদের আসলে খুব একটা কনসার্ন না, এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না আপাতত। সো উপরের তিনটা হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট। উপরের তিনটার মধ্যে মাঝের যেটা, এটাকে বলা হয় গেট। এক পাশেরটাকে বলা হয় ড্রেন, আর অপর পাশেরটাকে বলা হয় সোর্স। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন প্রপারলি? জি স্যার, শোনা যাচ্ছে। ও, আমার দাঁড়ান, আমার মনে হয় ইয়াতে প্রবলেম হয়েছে। হ্যাঁ, এখন ঠিক হয়েছে। রাইট। সো কারো কি কোনো এতটুকু পর্যন্ত কনফিউশন আছে? কারো কনফিউশন থাকলে বলতে পারেন। আচ্ছা, আমি এই ফাঁকে একটা কাজ করি। আচ্ছা, চ্যাট তো অটোমেটিক্যালি স্টোর হয়ে যায়, তো আমার এটা আলাদাভাবে স্টোর করার দরকার নেই, এটা আমার ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, সো যেখানে ছিলাম আমরা। আচ্ছা, আমার কথা কি শোনা যায়? কেউ একজন একটু বলেন তো। জি স্যার। ওকে ওকে। সো এখন আমরা একটু দেখি যে এটার 3D ভার্সনটাই হচ্ছে আসলে এই জিনিসটা। এটা দেখা যাচ্ছে ওই যে n প্লাস এর যে অংশটা, অন্য কালার নেই তাহলে বোঝা যাবে ভালো। প্রবাবলি রেডটা ভালো বোঝা যাবে। ওকে, সো এখানে হচ্ছে দেখেন সেই n, তারপরে কি আছে, এই যে এই জায়গাটা হচ্ছে আমার মেটাল। মেটালের ঠিক নিচে যে সাদা একটা দাগ দেওয়া আছে এই জায়গাটায়, সেই সাদা জায়গাটা হচ্ছে বেসিক্যালি আমার সেই অক্সাইডের লেয়ারটা। আর এটা হচ্ছে আমার আরেকটা n। এই n এর উপরে যে জায়গাগুলো, এগুলো হচ্ছে সেই কানেকশনের টার্মিনাল গুলো, এগুলা। সো তিনটা টার্মিনাল আছে, এই যে এটা একটা, তারপরে কি এটা আরেকটা, আর এটা হচ্ছে কি আমার আরেকটা। তাহলে টোটাল তিনটা কানেকশন এখানে আমার আছে। আর পুরা বডিটা হচ্ছে কি, পুরা বডিটা হচ্ছে পি টাইপ। তার মধ্যে দুইটা ছোট ছোট জায়গায় আমার কি করা আছে, এন ডোপিং করা আছে। তার মানে এই যে সোর্স এবং ড্রেন যে টার্মিনালটা আমি বলতেছি, এই দুইটা টার্মিনাল বেসিক্যালি এন টাইপ। নিচের বডিটা হচ্ছে কি পি টাইপ, আর উপরের যে গেটটা আছে, গেটটা বেসিক্যালি একটা মেটাল, যে মেটালটার সাথে বডির কোনো কানেকশন নাই, কারণ মাঝে কি আছে যেন একটা অক্সাইডের লেয়ার আছে। এই জায়গাটাই কি আছে, এটা একটা অক্সাইড এর লেয়ার। অক্সাইড মানেই জানি কি ইনসুলেটর। ইনসুলেটর মানে তার মধ্যে দিয়ে কোনো ইলেকট্রিসিটি ফ্লো হইতে পারবে না। এই হচ্ছে ওভারঅল আমার ব্যাপার। তো এই ফিগারটাকে আমরা বুঝতে পারছি। জি স্যার। ওকে, সো ফিগার যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা এখন একটা কাজ করি, এই জিনিসটাকে একটু হোয়াইট বোর্ডে আমরা আঁকি। যে এই ছিল একটা ওভারঅল বডি হুইচ ইজ পি টাইপ। তার মধ্যে আমরা ডোপ করতেছিলাম এইখানে একটু এন টাইপ, এইখানে আরো একটু এন টাইপ। এখানে অনেক বেশি এন টাইপ ডোপিং করা হয়, এই জন্য অনেক সময় এটাকে এন প্লাস দিয়েও লেখে। তারপর আমরা করতেছি কি, এখানে একটা অক্সাইডের লেয়ার দিচ্ছি, যেটার মধ্যে দিয়ে কোনো ইলেকট্রিসিটি ফ্লো হতে পারে না। এন্ড ফাইনালি সেই অক্সাইডের লেয়ারের উপর আমরা এইখানে একটা লেয়ার অ্যাড করতেছি, হুইচ ইজ বেসিক্যালি এ মেটাল লেয়ার। এই জায়গাটা একটা মেটাল। আমরা এখানে একটু ছোট্ট মেটাল কানেক্ট করি। এই মেটালটা কানেক্ট করার কারণ হচ্ছে যেন আমি কানেকশন গুলো বের করে আনতে পারি। এই ফলে আমার টোটাল তিনটা কানেকশন এখানে তৈরি হয়। একটা হচ্ছে আমার এই যে এই কানেকশনটা, হুইচ ইজ বেসিক্যালি মাই সোর্স। তারপর
এইখান থেকে আরেকটা কানেকশন বের হয় which is my gate, and finally এখান থেকে আরো একটা কানেকশন আমার বের হয় which is basically my drain. So আমরা এটাকে বলি সোর্স, গেট এন্ড ড্রেন। তো কেউ যদি ড্রেন এখানে লেখেন, সোর্স এখানে লেখেন, কোনো সমস্যা নাই। বেসিক্যালি একই কথা, ড্রেন আর সোর্সকে ইন্টারচেঞ্জ করা যায় থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি করা যায় না, কারণ প্র্যাকটিক্যালি এই জিনিসটা ফিক্স থাকে। আমরা যদি উল্টাভাবে কানেকশন দিতে যাই তার কিছু লিমিটেশনস আছে, আমরা পরে এগুলো দেখব। তো এই হচ্ছে আমার ওভারঅল আমার সিস্টেম। আচ্ছা, এটা হচ্ছে পিট। ওকে, সো এই হচ্ছে আমার একটা ওভারঅল ডায়াগ্রাম, একটা মসফেটের ডায়াগ্রাম। আমরা কিভাবে কাজ করবে সেটা পড়তেছি, বাট তার আগে ডায়াগ্রামটা আমাদের ক্লিয়ার হয়ে নিতে হবে। এখন ডায়াগ্রামের কিছু প্যারামিটার আছে, যেমন আমার এই যে গেট আছে, এই গেটের যে দৈর্ঘ্যটা, এই যে এটাকে আমরা বলে থাকি এল। আর গেটের যে প্রস্থটা, যেটা এই বরাবর, সেটাকে আমরা বলে থাকি ডাব্লিউ। তার মানে গেটের একটা এরিয়া থাকে, হ্যাঁ, সেটা হচ্ছে মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ডাব্লিউ ইন্টু এল। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কি গেটের এরিয়া। তো তার যে দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা পরবর্তীতে দেখব যে মসফেটের যে ইকুয়েশন আছে, মসফেটের ইকুয়েশন আমরা সেই এল এবং এই যে এদিকে ডাব্লিউটা, এই জিনিসগুলো আমরা এখানে ইউজ করে থাকি। বুঝতে পারছি কোনটা এল সেটা বুঝতে পারছি। যে আমি যদি এই সার্কিটটাই দেখি, এই যে ডিসটেন্সটা, এটা বেসিক্যালি আমার এল। যতটুকু জায়গা জুড়ে আমার গেট আছে ততটুকু জায়গা হচ্ছে এল। আর গেটটা ভিতরের দিকে কতটুকু পুরু, যেটা আমার এই সার্কিটে বোঝা যাবে না, মানে কারণ এখানে তো আমি শুধুমাত্র স্লাইস করে কাটছি, কেটে আঁকছি, কিন্তু এইখানে আমাদের বোঝা যাবে। এটা জানি একটু মুছি। ওকে, সো এখন আমরা একটু ক্লিয়ারলি জিনিসগুলো ইন্ডিকেট করে নেই, কারণ দিস ইজ ভেরি ক্রুশিয়াল। যে আমার এই দূরত্বটা অলরেডি লেখা আছে, দেখেন এটা হচ্ছে কি আমার এল। সো এই জায়গা থেকে স্টার্ট করে এই জায়গা পর্যন্ত যে দূরত্বটা, সেটা হচ্ছে আমার এল। আর আমি যদি হচ্ছে এই দূরত্বটা হিসাব করি যে ভিতরের দিকে মসফেটটা কতটুকু পুরুত্ব কতটুকু, সেটা বেসিক্যালি হচ্ছে কি আমার ডব্লিউ। এই সো এই এল এবং ডাব্লিউ সম্পর্কে কনসেপ্টটা লাগবে, কারণ আমরা পরবর্তীতে যখন ম্যাথ করতে যাব, তারপর সেটা বিভিন্ন সার্কিট যখন আমরা দেখতে যাব, তখন কোনটা এল আর কোনটা ডাব্লিউ, এই জিনিসটা একটু মাথায় থাকলে ভালো। না থাকলেও সমস্যা নাই, আমরা হচ্ছে ম্যাথ করার সময় সেগুলো অটোমেটিক্যালি রিজলভ হয়ে যাবে, বাট এই জিনিসটা মাথায় রাখতে পারলে খুবই ভালো। সো এই গেল ওভারঅল একটা মসফেটের স্ট্রাকচার। স্ট্রাকচার নিয়ে কারো কনফিউশন থাকলে এখন বলতে পারেন। স্ট্রাকচার বুঝতে পারছি আমরা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো এখন তাহলে আমাদের কি করতে হবে? এখন আমাদের স্টাডি করতে হবে যে এই যে স্ট্রাকচার বানাইলাম, এটা কাজ করে কিভাবে, হাউ ডাজ ইট ওয়ার্ক। সো সেটা দেখার জন্য আমি একটা কাজ করি, ফার্স্ট আগে এটাকে কপি করে নেই, কারণ অনেক জায়গায় এটাকে আমি ব্যবহার করব এখন। So now let's start with a concept called channel formation. Okay, so এটা হচ্ছে সেই ডায়াগ্রামটা যেটা আমি মাত্র কপি করলাম। ওরা জাস্ট এই তিনটা কানেকশনের বাইরে আরেকটা কানেকশন দেখাচ্ছে, সেটা হচ্ছে বডি কানেকশন। এটা আমাদের আসলে দরকার হবে না, এটা দরকার নাই। সো এখন আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে মসফেটের কি জিনিস, চ্যানেল। দিস ইজ কল্ড চ্যানেল ফরমেশন। সো চ্যানেল ফরমেশন বোঝার জন্য আমরা একটা ছোট কাজ করি, একটা ছোট্ট অ্যানিমেটেড ভিডিও আমরা দেখে নিই, তাহলে আমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হবে যে কিভাবে চ্যানেলটা ফর্ম হচ্ছে। ওকে, একটু দেখে নিই আমি কোন ভিডিওটা। না, এটাও না, একটা অ্যানিমেটেড ভিডিও আছে।
এই তো পাইছি। ওকে, সো বেসিক্যালি একটা অ্যানিমেটেড ভিডিও। এখানে আমরা দেখতে পাবো যে মসফেটটা আসলে কিভাবে কাজ করে। এই যে এখানে ইতিহাসটা দেওয়া আছে যে কে কবে হচ্ছে এই জিনিসগুলা তৈরি করে, এবং দেখেন 2012-তে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, একটা ছোট আইসির মধ্যে, আপনার ফোনের ভিতরে যে ছোট একটা আইসি তার মধ্যে 500 কোটি ট্রানজিস্টর আছে। বুঝতে পারতেছেন অবস্থা? 500 কোটি মসফেট এই ছোট্ট একটা জায়গার মধ্যে আছে। এন্ড এটা আস্তে আস্তে আরো মানে রিসেন্টলি আরো বাড়ছে। এই যেটা হচ্ছে আমার বডিটা, এই যে বডিটা হচ্ছে পি টাইপের। এখন আমরা করব কি, এই বডিতে এন টাইপ নিয়ে আসবো। এই যে রেড কালারের যে জিনিসগুলো, এগুলো হচ্ছে এন টাইপে আমরা ডোপিং করলাম। এন্ড তারপর আমরা কি করব, একটা অক্সাইডের লেয়ার দিব। আর অক্সাইডের লেয়ারের উপরে আমি কি করব, একটা মেটালের লেয়ার দিব। দেন একটা ঢাকনা দিয়ে দেওয়া হয় যাতে করে বাহিরের সাথে কোনো কানেকশন না থাকে। তারপরে হচ্ছে কি 3টা কানেকশন বের করে নিয়ে আসা হয়। এই এটা হচ্ছে একটা আমার মসফেটের স্ট্রাকচার। তাহলে পি টাইপের একটা বডিতে এন টাইপের ডোপিং করলাম, মাঝেরটা গেট, ডান পাশেরটাকে আমরা সাধারণত বলে থাকি ড্রেন, আর বাম পাশেরটাকে আমরা বলে থাকি সোর্স। এখন কথা হচ্ছে যে বাই ডিফল্ট আমরা যদি চিন্তা করি, বাই ডিফল্ট সোর্স আর ড্রেন, যেটা সোর্স থেকে ড্রেনের মধ্যে বাই ডিফল্ট কোনো কারেন্ট ফ্লো হইতে পারে না। এখানে এই যে জিনিসটা দেখানো হচ্ছে, এটা বাই ডিফল্ট কখনোই পসিবল না। এখন যদি সামহাউ আমি আমার মেটাল যে পার্টটা ছিল, যেটা আমার এই যে এখানে কি কালার দেওয়া, ব্লু কালার দেওয়া, মেটাল পার্টে ধরেন আমি সামহাউ একটা প্লাস কানেক্ট করলাম। তো যেহেতু আমি এখানে প্লাস কানেক্ট করতেছি এবং নিচে একটা সিলিকনের লেয়ার আছে, সিলিকন অক্সাইডের লেয়ার আছে, যে লেয়ারটা বেসিক্যালি একটা ইনসুলেটরের কাজ করে, তাই হবে কি এই প্লাস গুলা আমার ভিতরে প্রবেশ করতে পারবে না, কারণ মাঝে কি আছে, একটা ইনসুলেটর আছে। ফলে ইনসুলেটরের এক পাশে এখানে কি প্লাস এসে জমা হয়ে আছে। আমরা জানি যে কোন একটা ইনসুলেটরের এক পাশে যদি প্লাস জমা হয়, ক্যাপাসিটেন্স ইফেক্টের কারণে অপর পাশে জমা হবে কে, মাইনাস। মানে এখানে যদি কিছু ছেলেরা ঘুরতে যায় বা মেয়েরা ঘুরতে যায়, তার পেছনে কি ছেলেগুলো হচ্ছে ঘুরতে যাওয়ার চেষ্টা করবে, মানে এটাই তো নেচারের ল। তো এখানে এক্স্যাক্টলি তাই ঘটে, যে এখানে প্লাস এসে জমা হওয়ার কারণে নিচে দেখেন কি এসে জমা হবে, এই যে মাইনাস গুলো এসে জমা হবে। যখন মাইনাস জমা হবে, আমার বাম পাশের এটা কি এন টাইপ, এন টাইপে কি আছে ইলেকট্রন, ডান পাশের এটাও কি এন টাইপ, এখানেও কি আছে ইলেকট্রন। তাহলে বাম পাশে ইলেকট্রন, ডান পাশে ইলেকট্রন, মাঝেও এখন চলে আসছে ইলেকট্রন। ফলে বাম থেকে ডানে এখন একটা চ্যানেল তৈরি হবে। ফলে ইলেকট্রিসিটি এখন সোর্স, ইলেকট্রন এখন সোর্স দিয়ে এসে ইজিলি ড্রেন দিয়ে বের হতে পারবে। এই যে মাইনাস আসতেছে, এসে এই মাইনাসের মধ্য দিয়ে ইজিলি এই যে ড্রেনের দিকে চলে যেতে পারবে। সো এখন যদি আমি এখানে আরো বেশি প্লাস দেই, তাহলে কি হবে, নিচে আরো বেশি মাইনাস এখন জমা হবে। ফলে আরো অনেক বেশি পরিমাণ কারেন্ট তখন আমি ফ্লো করতে পারবো। তার মানে উপরে আমি কতটুকু প্লাস আনতেছি সেটা কন্ট্রোল করবে যে এদিক দিয়ে কতটুকু কারেন্ট আসলে ফ্লো হবে। সো আমরা ওভারঅল কনসেপ্টটাকে এখন আমাদের হোয়াইট বোর্ডে যদি সামারি করি তাহলে কি দাঁড়ায় দেখি। আমি ফার্স্টে আমার ডায়াগ্রামটাকে একটু পেস্ট করে নিই, কপি করাই ছিল। ওকে, সো এই ছিল আমার ডায়াগ্রাম। সো আমার এখানে বাই ডিফল্ট কি আছে, যে নর্মাল অবস্থায় আমার এন প্লাসে কি আছে ইলেকট্রন, এইখানেও কি আছে ইলেকট্রন, কিন্তু মাঝে কি আছে পি টাইপ, যেহেতু মাঝে আছে প্লাস। ফলে
এই জায়গা থেকে এইখানে কোনো ধরনের ইলেকট্রিসিটি যেতে পারবে না, কারণ ইলেকট্রন যাওয়ার জন্য ইলেকট্রনের চ্যানেল দরকার পড়বে, যেটা মাঝে এই জায়গাতে নাই। এখন আমরা সামহাউ যদি গেটে একটা পজিটিভ ইনপুট দেই, তো গেটের এই পাশে এসে প্লাস জমা হবে, কিন্তু মাঝের সাদা যে লেয়ারটা, যেটা ইনসুলেটরের লেয়ার, এই যে এই লেয়ারটা, এটার জন্য উপরের প্লাসটা ভিতরে আসতে পারবে না। ফলে ইনসুলেটরের এক পাশে প্লাস জমা হবে, আর ইনসুলেটরের এক পাশে প্লাস জমা হলে তার অপর প্রান্তের প্লাস এর জায়গায় অপর প্রান্তে এসে মাইনাস জমা হবে। এরকম উপরে যতগুলো প্লাস দিব, নিচে ততগুলো আসলে মাইনাস জমা হবে। তো উপরে যদি আমি ৬-৭টা প্লাস দিয়ে থাকি, নিচেও ৬-৭টা মাইনাস জমা হবে। আর এখানে প্লাসগুলো তখন বিকর্ষিত হয়ে দূরে সরে যাবে, কারণ প্লাস প্লাসকে বিকর্ষণ করে, আর প্লাস হচ্ছে কি মাইনাসকে উল্টা আকর্ষণ করে। সো এখন আমরা যদি চিন্তা করি যে এই পাশের ইলেকট্রন ছিল, এই পাশেও ইলেকট্রন ছিল, এবং মাঝে কি আমার একটা ইলেকট্রনের লেয়ার এখানে তৈরি হয়ে গেছে। এই জায়গাটা কি একটা ইলেকট্রনের লেয়ার। ফলে এই জায়গাটুকুতে আমরা বলতে পারি একটা কানেকশন তৈরি হয়ে গেছে। ফলে সোর্স দিয়ে ইলেকট্রন এসে এই মাঝের চ্যানেল দিয়ে গিয়ে এখন কোথায় দিয়ে বের হতে পারবে? ড্রেন দিয়ে এখন ইলেকট্রনটা বের হয়ে আসতে পারবে, যেটা নর্মালি পসিবল ছিল না। যদি এখানে কোনো ভোল্টেজ আমি না দিতাম, তখন এখানে কোনো চ্যানেল তৈরি হতো না, আর চ্যানেল তৈরি না হলে সোর্স থেকে ড্রেনে কোনো ইলেকট্রন যেত না। তো ইলেকট্রন যদি সোর্স থেকে ড্রেনে যায়, কারেন্ট কোন দিকে যাবে? আমরা তো জানি যে ইলেকট্রনের ডিরেকশনের উল্টা ডিরেকশন হচ্ছে কি কারেন্টের ডিরেকশন। তাহলে কারেন্ট যাবে কিন্তু ড্রেন থেকে কিসের দিকে? সোর্সের দিকে। কারেন্ট ড্রেন টু সোর্স, এটা হচ্ছে কারেন্ট। এমসিকিউর জন্য এগুলো মনে রাখবেন। আর ইলেকট্রন কোন দিকে যাচ্ছে? ইলেকট্রন যায় কিন্তু সোর্স টু ড্রেনে। এখন এইখানে যে চ্যানেলটা তৈরি হচ্ছিল, চ্যানেল বলতে এইখানে যেই এই যে নতুন একটা এক্সট্রা লেয়ার তৈরি হচ্ছিল, এটাকে আমরা বলতেছি কি চ্যানেল বা পথ। এই চ্যানেলটা কি দিয়ে তৈরি? ইলেকট্রন দিয়ে তৈরি। আর ইলেকট্রন মানে কি? সেটা নেগেটিভ টাইপ, তাই এটার চ্যানেলটা হবে একটা নেগেটিভ চ্যানেল। তাই এই মসফেটটার নাম হচ্ছে এন চ্যানেল মসফেট, অর ইন শর্ট এনমস। আর এইখানে উপরে পজিটিভ এনে নিচে আমি যে নেগেটিভটা তৈরি করতেছি, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় ফিল্ড ইফেক্ট। আর মসফেট যেহেতু এই ফিল্ড ইফেক্টের বেসিসে কাজ করে, তাই আমরা এটাকে বলি ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। সো বেসিক্যালি আমাদের এই মসফেটের যে স্ট্রাকচার, সেখান থেকেই তার নাম চলে আসে। মানে নাম আর স্ট্রাকচার একে অপরের সাথে মিল। দেখেন সবার উপরের লেয়ারটা জানি কি ছিল? এটা ছিল মেটাল। তারপরে যে লেয়ার, এই লেয়ারটা দেখেন কি অক্সাইড। তারপরের যে বডিটা, এটা বেসিক্যালি সেমিকন্ডাক্টর। আর এইখানে যখন আমি প্লাসকে আনতেছিলাম, তখন নিচে মাইনাস জমা হয়ে একটা ফিল্ড ইফেক্ট তৈরি হচ্ছিল, যার বেসিসে এই সিস্টেমটা কাজ করে। তাই এটা কাজ করতেছিল ফিল্ড ইফেক্টের বেসিসে, আর পুরো ডিভাইসটাকে আমরা বলতেছি ট্রানজিস্টর। এই হচ্ছে দেখেন এম ও এস এফ ই টি, মসফেট, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, যেটা কাজ করে ফিল্ড ইফেক্ট এর মাধ্যমে। আর পুরো জিনিসটাকে আমরা বলতেছি একটা ট্রানজিস্টর। এই হচ্ছে আমাদের মসফেট। আর মসফেট কাজ করে কিভাবে? যে আমরা গেটে যদি একটা পজিটিভ দেই, আর মনে রাখতে হবে এটা কিন্তু আমরা এনমস নিয়ে কাজ করতেছি, পিমস হলে উল্টা কাজ করতে হয়। যাই হোক, সো আমরা গেটে যদি প্লাস দেই, তাহলে এই জায়গায় মাইনাসের একটা চ্যানেল তৈরি হয়, যেটা এন চ্যানেল, নেগেটিভ চ্যানেল। সেই নেগেটিভ চ্যানেল তৈরি হওয়ার পরে বাম পাশের এন আর ডান পাশের এন একে অপরের সাথে কানেক্টেড হয়ে যায়। ফলে ড্রেন থেকে সোর্সে কি হতে পারে? ইলেকট্রিসিটিটা ফ্লো হইতে পারে। নরমালি পারবে না, কিন্তু যখনই আমি গেটে কিছু একটা দিব, তখনই সে পারবে। এখন পি চ্যানেল হলে কি দেওয়া সম্ভব? আবার বলেন। গেটে কি নেগেটিভ দেওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব। আমরা একটু দেখি নেগেটিভ দিলে কি হবে।
এখন ধরেন আমি গেটে সামহাও এখানে নেগেটিভ দিলাম, নেগেটিভ দিলে নেগেটিভের উল্টা পাশে এখন জমা হবে কে? পজিটিভ। কিন্তু এটা তো Positive. এন, এটাও এন, দুইটা এন এর মাঝে পজিটিভের লেয়ার তৈরি হলে দুইটার মধ্যে কোনো কানেকশন থাকে না, কারণ এন থেকে বাই ডিফল্ট পি তে গিয়ে ইলেকট্রন আবার এনে যাবে, এটা বাই ডিফল্ট হয় না। এটা হয় কখন? যদি এটাকে আমরা একটা পিএন জংশন বানাতে পারতাম এরকম, এবং তখন যদি আমরা এখানে একটা ভোল্টেজ দিতে পারতাম তখন এটা যেত। বাট যেহেতু এখানে আমরা এডিশনাল কোনো ভোল্টেজ এই পি তে বা এই এন এ আমরা এই দুটার মধ্যে কোনো ভোল্টেজ বা কিছু দিচ্ছি না, তাই যদি মাঝে পজিটিভের লেয়ার তৈরি হয়, এই জায়গায় যদি লেয়ার তৈরি হয়ও, এটার সাথে এটার কোনো ধরনের কানেকশন এখানে পসিবল না। ফলে আমি যদি এখানে নেগেটিভ কিছু দেই, নিচে ডেফিনেটলি পজিটিভ কিছু জমা হবে, কিন্তু ডিভাইসটা কি থাকবে তখন? অফ, মাঝের চ্যানেলটা দিয়ে কোনো কিছু ফ্লো হইতে পারবে না। কিন্তু এখানে একটা মজার ঘটনা আছে, মজার ঘটনাটা আমি বলি। ধরেন সেম একই জিনিস, এখন আমি করব কি, আমি এখন নিয়ে নিব একটা উল্টা একটা মসফেট নিব, যেই মসফেটের বডিটা হচ্ছে এন দিয়ে তৈরি। ধরেন এই যে জিনিসটা, এটার অ্যানাদার একটা ভার্সন আমি তৈরি করি, যেই জায়গায় এখন বডিটা আর পি টাইপ না, বডিটা এখন ধরেন এন টাইপ। এখন এই জায়গায় আমি এন প্লাসের জায়গায় আমি ইউজ করব পি প্লাস। প্লাস দিয়ে কি বোঝাচ্ছি বুঝছেন তো? পি প্লাস মানে অনেক বেশি পি আছে আর কি এই জায়গাটায়। সো নরমালি পি টাইপে কি থাকে? হোল। আর এন টাইপে নরমালি কি থাকে? ইলেকট্রন। তো এই জায়গার হোলগুলা এখান থেকে বের হইতে পারবে না, কারণ মাঝে আছে ইলেকট্রন, হোলটা তো আর সরাসরি ইলেকট্রনে বের হইতে পারে না। এখানে যদি হোল থাকতো তাহলে হয়তো বের হইতে পারতো। এখন যদি আমরা এখানে মাইনাস দেই, তখন নিচে কি জমা হবে? এখন নিচে কিন্তু জমা হবে এসে কি? প্লাস। ফলে এখন একটা প্লাসের লেয়ার তৈরি হয়েছে, যার বাম পাশেও প্লাস, এই যে এটাও প্লাস, ডান পাশের এটাও কি? প্লাস। ফলে এইবার ড্রেন থেকে কি হতে পারবে? সোর্সে আবারও ইলেকট্রিসিটিটা ফ্লো হইতে পারবে। দ্যাট মিন্স পি যদি থাকে কোথাও, পি এর জন্য দরকার সবসময় কি? পি চ্যানেল। এন এর জন্য সবসময় দরকার কি? এন চ্যানেল। এন এর মধ্যে আমি যদি পি চ্যানেল নিয়ে আসি তাহলে কাজ করবে না। পি এর মধ্যে আমি যদি এখানে সামহাও এন চ্যানেল নিয়ে আসতাম, নিচে যদি মাইনাস আসতো, তখনও কিন্তু এটা কাজ করতো না। সো আমার দুই পাশে যদি পি থাকে, মাঝে তৈরি করতে হবে একটা পি চ্যানেল। দুই পাশে যদি এন থাকে, আমার মাঝে তৈরি করতে হবে কি? একটা এন চ্যানেল। এটাই হচ্ছে তার ওয়ার্কিং প্রিন্সিপাল মসফেটের, এটাই হচ্ছে মূলনীতি। সো বাম পাশে যে ডিভাইসটা, এটার এখানে যে চ্যানেলটা, এটা যেহেতু পজিটিভ দিয়ে তৈরি, তাই এটাকে আমরা বলতেছি পি চ্যানেল মসফেট। ওকে, সো এটাকে আমরা বলতেছি একটা পি চ্যানেল মসফেট, অর ইন শর্ট এটাকে আমরা বলি পিমস। তাহলে পিমস এর কন্ডিশন কি? পিমস এর কন্ডিশন হচ্ছে গেটে দিতে হবে নেগেটিভ ভোল্টেজ, আর এনমস কে অন করার শর্ত কি? এনমস এর জন্য আমার গেটে দিতে হবে একটা পজিটিভ ভোল্টেজ। এই হচ্ছে আমার কন্ডিশন। নেগেটিভ ভোল্টেজ দিলে পি চ্যানেল অন হবে, আর পজিটিভ ভোল্টেজ দিলে কি হবে? এন চ্যানেলটা আমার এখানে অন হবে। এতটুকু কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, কারো কোশ্চেন আছে এতটুকু পর্যন্ত? আচ্ছা, মনে হয় নাই। তাহলে আমরা আরেকটু সামনে আগাতে পারি। এখন এইখানের যে সেন্সিটিভ ইনফরমেশনটা, সেটা হচ্ছে আমি যে বলতেছি গেটে আমি ভোল্টেজ দিব, ভোল্টেজ তো অবশ্যই কারো সাপেক্ষে দিতে হয়, তাই না? যেমন আমি যদি একটা পিএন জংশনের কথা চিন্তা করি, নর্মাল একটা ডায়োড, সেখানে আমরা যখন ভোল্টেজটা দিচ্ছিলাম, তখন আমরা কিন্তু এন এর সাপেক্ষে পি তে একটা ভোল্টেজ দিচ্ছি, তাই না? যে এন এ একটা নিম্ন বিভব, পি তে কি? একটা উচ্চ বিভব। আমি যদি এরকম করি যে একটা এরকম ডায়োড আছে, আমি এইভাবে একটা ব্যাটারি লাগায় রাখলাম,
এটা জীবনে কাজ করবে? ডান পাশের সার্কিটটা এটা কাজ করবে না, কারণ আমি খালি একটা প্লাস এখানে ঝুলায় রাখলাম, সার্কিট যদি কমপ্লিট না করি এটা জীবনেও কাজ করবে না। মানে এই যে মাইনাস টার্মিনালটা, এটা অবশ্যই কোনো না কোনো একটা কিছুর সাথে গিয়ে কানেক্ট হইতে হবে, তা না হলে আমার পুরো সিস্টেমটা কাজ করবে না। বিকজ ইট শুড বি এ ক্লোজ লুপ, ভোল্টেজটা অবশ্যই কারো সাপেক্ষে হইতে হবে। মাইনাসের সাপেক্ষে ভোল্টেজটা কি হয়? প্লাসে হয়। এটা যদি 10 ভোল্টের একটা সাপ্লাই হয়, তখন মাইনাসের সাপেক্ষে প্লাস টার্মিনালের ভোল্টেজ কত হবে? 10 ভোল্ট হবে। দ্যাট মিনস এন এর সাপেক্ষে পিতে এখানে কত ভোল্ট দেওয়া আছে? 10 ভোল্ট দেওয়া আছে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এইবার আমি যে গেটে ভোল্টেজ দেওয়ার কথা বলতেছি, যে পজিটিভ ভোল্টেজ দিব বা নেগেটিভ ভোল্টেজ দিব, এটা কার সাপেক্ষে? সেটা এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যে আমার এই যে মসফেটের স্ট্রাকচার, আমি গেটে ধরেন এই হচ্ছে আমার গেট, ড্রেন, আর এটা হচ্ছে কি আমার সোর্স। সো এই যে গেট ড্রেন সোর্স আছে, আমি যে গেটে একটা ব্যাটারি লাগাবো, আমি এটা যেহেতু এন চ্যানেল মসফেট, সো আমি কি করব? গেটে পজিটিভ ভোল্টেজ দেওয়ার চেষ্টা করব। তো পজিটিভ ভোল্টেজ দেওয়ার জন্য আমার এখানে প্লাস দিলাম, একটা ব্যাটারি লাগালাম, কিন্তু ব্যাটারির মাইনাসটা কই যাবে? সো এখানে মনে রাখতে হবে যে আমরা যখন এই ভোল্টেজ সাপ্লাই গুলা দেই, তখন সবসময় সোর্স এর সাপেক্ষে ভোল্টেজ গুলা দিই। সো অপর প্রান্তটা যাবে কোথায়? সোর্সে। সো এই জন্য আমরা করি কি, সোর্সটাকে সবসময় কানেক্ট করি কোথায়? গ্রাউন্ড হিসাবে চিন্তা করি। তার মানে সোর্সের ভোল্টেজটাকে আমরা কত রাখার চেষ্টা করি? 0 ভোল্ট রাখার চেষ্টা করি। সবসময় হয় না, বাট আমরা ভোল্টেজ যেগুলো অ্যাপ্লাই করি সেগুলো কার সাপেক্ষে মনে রাখতে হবে? সেই ভোল্টেজগুলো সোর্সের সাপেক্ষে। সিমিলারলি আমি যদি এখন একটা ড্রেনে ভোল্টেজ অ্যাপ্লাই করি, লেটস সে এই যে ড্রেন আছে আমার তো ড্রেনেও একটা ভোল্টেজ দিতে হবে, তা নাহলে তো ড্রেন থেকে সোর্সে ইলেকট্রিসিটি যাবে না। ফলে এইখানে আমি যখন একটা ব্যাটারি লাগাবো, এই ব্যাটারিটাও সেম কি হতে হবে? ওই একই সোর্সের রেসপেক্টে হইতে হবে। তার মানে গেটের যে ভোল্টেজ ভিজি, ভিজিটা আসলে হইতে হবে ভিজিএস। তার মানে ভোল্টেজটা, গেটের ভোল্টেজ কার রেসপেক্টে? সোর্সের রেসপেক্টে। সিমিলারলি ড্রেনে যেই ভোল্টেজটা দিব, সেই ভোল্টেজটাও হইতে হবে ভিডিএস। তার মানে ড্রেনের ভোল্টেজটা কার সাপেক্ষে? সোর্সের সাপেক্ষে। মানে সবার ভোল্টেজটা আমাকে কম্পেয়ার করতে হবে কার রেসপেক্টে? সোর্স এর রেসপেক্টে আমাকে কম্পেয়ার করতে হবে। ওকে, কারণ আমার নেগেটিভ প্রান্তটা তো কোথাও মানে কানেক্ট করতে হবে। তো নেগেটিভ প্রান্তটা কানেক্ট করার উপায় হচ্ছে কি, সেই সব নেগেটিভ প্রান্ত যাবে কোথায়? সোর্সের মধ্যে যাবে। আচ্ছা, এই ভোল্টেজ নিয়ে কারো কনফিউশন আছে? থাকলে বলতে পারি। ওকে, সো মনে হয় কারো কনফিউশন নাই। আগে আমি দেখে নিই আমার ইয়া ঠিক করে, স্পিকার কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করতেছে। সো বেসিক্যালি আমাদের ভোল্টেজগুলো সাপ্লাই করতে হয় এভাবে, যে সোর্সের রেসপেক্টে ড্রেনে ভোল্টেজ দিব, সিমিলারলি সোর্সের রেসপেক্টে আমি গেটেও ভোল্টেজ দিব। তো যখন এই ভোল্টেজগুলো আমরা দেই, তখন গেটে যত বেশি ভোল্টেজ আমরা দিতে থাকি, কারেন্টের পরিমাণও তত আস্তে আস্তে করে আসলে বাড়তে থাকে। কারণ মাঝের যে চ্যানেলটা এখানে তৈরি হয়, সেই চ্যানেলটা ডিপেন্ড করে যে উপরে আমি কতগুলা প্লাস দিচ্ছি। উপরে প্লাস বেশি দিলে নিচে মাইনাস বেশি জমা হয়, উপরে যদি আরো প্লাস দিই আমি, নিচে আরো মাইনাস জমা হবে। ফলে এই চ্যানেলটা যত বেশি মোটা হবে, তত বেশি ইজিলি ইলেকট্রন ফ্লো হইতে পারবে। দ্যাট মিনস কারেন্টটা তত ইজিলি এর মধ্যে দিয়ে যেতে পারবে ড্রেন থেকে কোথায়? সোর্সে। তাহলে এটা হচ্ছে তার ওভারঅল ওয়ার্কিং প্রিন্সিপাল। সো গেটের ভোল্টেজ, ড্রেনের ভোল্টেজ, যেই মানগুলো আমরা এখানে সেট করতেছি, তার উপর ডিপেন্ড করবে যে আমার এখানের কারেন্টটা কতটুকু ফ্লো হবে, ড্রেন থেকে সোর্সে কতটুকু কারেন্ট যাবে, সেটা এই মানগুলোর উপর ডিপেন্ড করে। তো এখন মসফেটের টোটাল 3টা অপারেশনাল মোড আছে। ডায়োডের যেমন 2টা ছিল, ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস, মসফেটের আছে 3টা। একটাকে আমরা বলি কাট অফ, একটাকে আমরা বলি স্যাচুরেশন, আর আরেকটাকে আমরা বলি ট্রায়োড।
তো এই হচ্ছে আমাদের কাছে তিনটা অপশন, কি কি? কাট অফ, স্যাচুরেশন, আর সবার লাস্টেরটা হচ্ছে কি ট্রায়োড। সো আমি ফার্স্টে কাট অফটা একটু যাই, যে কাট অফটা আসলে কি জিনিস। কাট অফ হচ্ছে বেসিক্যালি যে আমি যদি সোর্সের সাপেক্ষে, মানে সোর্সে ধরেন আমি গ্রাউন্ড কানেক্ট করলাম, মানে জিরো কানেক্ট করলাম, আমি ধরেন গেটেও হচ্ছে গ্রাউন্ড কানেক্ট করে দিলাম। যেহেতু সোর্সের সাপেক্ষে আমি গেটে কোনো এখানে সাপ্লাই দিচ্ছি না, ফলে এখানে কোনো চ্যানেল ফরমেশন হবে না, নো চ্যানেল। কোনো চ্যানেল যদি তৈরি না হয় তখন এদিক দিয়ে কি হতে পারবে না, কোনো কারেন্টও ফ্লো হইতে পারবে না। দ্যাট মিনস নো কারেন্ট। এই যে কন্ডিশনটা, এটিকে আমরা বলতেছি কি কাট অফ সিচুয়েশন। কাট অফ মানে অফ, সোজা কথা, যে আমি গেটে কিছুই দিচ্ছি না, সোর্স জিরোতে ছিল, গেটে আমি কোনো পজিটিভ ভোল্টেজ দেই নাই, গেটেও আমি কি করলাম জিরোতেই রেখে দিছি, ফলে আমার এদিক দিয়ে কোনো ইলেকট্রিসিটি ফ্লো হইতে পারতেছে না। সো কোনো চ্যানেল তৈরি হচ্ছে না, চ্যানেল না থাকার কারণে কোনো কারেন্টও যাচ্ছে না। তো এটাকে আমরা বলি হচ্ছে কি কাট অফ মোড। সো এই মোডে বেসিক্যালি পুরো সিস্টেমটা কি অবস্থায় আছে, পুরো সিস্টেমটা অফ। তাহলে এখানে আমরা যদি ভিজিএস এর মানটার কথা চিন্তা করি, ভিজিএস এর মানটা এখানে হচ্ছে কত, শূন্য, কারণ ভিজিও শূন্য, ভিএসও কত, শূন্য। আর ভিজিএস মানে কি একটু আগে লিখে দিলাম, ভিজিএস মানে ভিজি মাইনাস ভিএস, তার মানে 0 মাইনাস 0 which is ultimately 0। তাই গেটে 0 ভোল্ট থাকার কারণে কোনো চ্যানেল নাই, কোনো চ্যানেল না থাকার কারণে কোনো ইলেকট্রিসিটি এখান দিয়ে ফ্লো হইতে পারতেছে না। এবার আমরা একটু থার্ড কেসটাই যাই, যেটা হচ্ছে ট্রায়োড। স্যাচুরেশনটা একটু পরে যাচ্ছি। ট্রায়োডে কি হয় আমরা একটু বোঝার চেষ্টা করি। তো ট্রায়োড মোডে আমার যেই সোর্স, তারপর ড্রেন, গেট ছিল, আমি এখন এগুলাতে কিছু ভোল্টেজ অ্যাপ্লাই করব। সো এটা হচ্ছে আমার সোর্স, গেট, এটা হচ্ছে আমার ড্রেন। সো আমি কি করব, এই জায়গায় একটা ব্যাটারি দিব ফার্স্টে, ফলে গেটটা আমার পজিটিভ হয়ে গেল, ফলে নিচে একটা চ্যানেল এখন তৈরি হয়ে গেল। দ্যাট মিনস বাম পাশের সাথে ডান পাশে কানেকশন হলো। এই অবস্থায় আমি যদি ড্রেনে একটা ভোল্টেজ দেই এই দিকে, তাহলে কি হবে, আমার এই যেই ড্রেনের যেই ভোল্টেজটা, এর ফলে এই বরাবর একটা কারেন্ট এখন ফ্লো হবে, কারেন্ট ফ্লো। সো এই কেসে, মানে এই মুহূর্তের যে অবস্থাটা আমাদের, এই কেসে আমাদের কি ঘটতেছে, যে গেটে একটা সাপ্লাই দেওয়া আছে এবং ড্রেনেও একটা সাপ্লাই দেওয়া আছে, বাট যেহেতু গেটে হচ্ছে আমার এখানে কি করা পজিটিভ ভোল্টেজ দেওয়া, ফলে পুরো সিস্টেমটার মধ্য দিয়ে এখন কি হচ্ছিল, ইলেকট্রিসিটিটা ফ্লো করতে পারতেছিল। এই যে গেটটা এখানে কি করা, একটা ব্যাটারি প্লাস কানেক্ট করা, এটি হচ্ছে আমার ভিজিএস, এটাকে আমরা বলতেছি কি ভিডিএস। সো ভিডিএস এর কারণে এদিক দিয়ে কি হবে, একটা কারেন্ট, ভালো করে লিখে দিই, কারেন্ট ফ্লো করবে। এখন এই কারেন্টটা ফ্লো করার সময় এখানে একটা ছোট কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে এইখানে, এই এই সিস্টেমটার জন্য ভিজিএস এর যে মানটা, ভিজিএস এর মানটা শুড বি গ্রেটার দেন হইতে হবে এইখানে ভিডিএস। যদি এই কন্ডিশনটা এখানে ফুলফিল হয়, যে ভিজিএস এর মানটা ভিডিএস এর তুলনায় বড়, তাহলেই আমরা তাকে বলি ট্রায়োড মোড। তাহলে দুইটা কন্ডিশন, এক, আমার ডিভাইসটা অন থাকতে হবে, এন্ড নাম্বার টু, ভিজিএসটা হইতে হবে ভিডিএস এর চেয়ে বড়। বাট এখানে আমি একটু ছোট মিস্টেক করছি, মিস্টেকটা আমি বলতেছি, যে আমি যখন গেটে একটা ভোল্টেজ দিব আর এখানে চ্যানেল তৈরি হবে, এইখানে অ্যাগেইন ছোট্ট একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে যে আমরা যদি একটা ডায়োডের কথা চিন্তা করে থাকি,
ডায়োডে মনে আছে যে আমরা জাস্ট ভোল্টেজ দিলাম আর এটা ফরওয়ার্ড বাইজে চলে গেল, ব্যাপারটা কিন্তু এরকম না। এইখানে প্লাস এখানে মাইনাস দেওয়ার পরেও আমি যদি 0.7 ভোল্ট না দেই, 0.7 ভোল্ট না দিলে কিন্তু তার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটিটা ফ্লো হচ্ছিল না, এবং এটাকে আমরা বলতেছিলাম কি ভিটিএইচ, ডায়োডের কি এটা থ্রেশহোল্ড ভোল্টেজ। সিমিলারলি মসফেটের যে ভিজিএস আছে এটাও তো একটা পিএন জাংশনই, কারণ এক পাশে এই পাশটা কি পি, এই পাশটা হচ্ছে কি এন, আলটিমেটলি সবকিছুই আসলে পিএন জাংশন। ফলে এইখানেও কি হয় যে ভিজিএস দিলেই যে সে অন হয়ে যাবে তা না, এখানে ভিজিএস এর মানটা একটা থ্রেশহোল্ডের চেয়ে বেশি হইতে হয়, সেটাকেও আমরা বলি ভিটিএইচ আর ভিটিও বলে অনেক সময় জাস্ট ভিটি। আর এন চ্যানেল মসফেট হলে অনেক সময় তাকে ভিটিএনও বলে। হোয়াট এভার ইট ইজ, সোজা কথা এটা একটা থ্রেশহোল্ড ভোল্ট। তাহলে ভিজিএস এর মানটা যদি এই থ্রেশহোল্ড ভোল্টের চেয়ে বেশি হয় তাহলেই কেবলমাত্র অন হয়। ফলে এখানে আমাদের একটা টার্ম আসে হুইচ ইজ কল্ড ভিওভি। ভিওভিটা হচ্ছে ভিজিএস মাইনাস ভিটিএন। যে ভিজিএস থেকে ভিটিএনটা মাইনাস করলে যে মানটা পাই তাকে আমরা বলি ওভারড্রাইভ ভোল্টেজ। ওভারড্রাইভ মানে বোঝানো হচ্ছে থ্রেশহোল্ডের তুলনায় সে কত বেশি, ভিজিএস এর মানটা থ্রেশহোল্ডের তুলনায় কত বেশি, সেটাকে আমরা বলতেছি ওভারড্রাইভ ভোল্টেজ। তাহলে ওভারড্রাইভ ভোল্টেজের মানটা কি হতে হবে, জিরোর চেয়ে বড় হইতে হবে। ওভারড্রাইভ ভোল্টেজ জিরোর চেয়ে বড় মানেই হচ্ছে ভিজিএসটা থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বেশি, তখনই কেবলমাত্র আমার গেটটা অ্যাক্টিভেট হবে। ইন দ্যাট কেসে কি হবে, গেট অ্যাক্টিভেট হবে। অ্যান্ড গেট যখন আমার অ্যাক্টিভেট হলো এবং উপরের এই কন্ডিশনটা যদি ফুলফিল করে যে ভিওভি এর এই মানটা ভিডিএস এর চেয়ে বড়, তখন আমার সিস্টেমটা থাকে কোন মোডে, এই যে এই ট্রায়োড মোডে থাকে। এই হচ্ছে আমার ওভারঅল ব্যাপার, যে আমার কন্ডিশনটা কি, তাহলে আমার ভিজিএস এর মানটা বা ভিওভি এর মানটা, ওভারড্রাইভ ভোল্টেজের মানটা কি হতে হবে, ড্রেন ভোল্টেজের চেয়ে বেশি হইতে হবে। এই কন্ডিশনটা সে যদি ফুলফিল করে তাহলে আমার মসফেট থাকবে কোন মোডে, এই মসফেটটা থাকবে ট্রায়োড মোডে। সো এই পর্যন্ত আমরা কি বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে, সো আজকে জি স্যার। আর 1 মিনিটে আমরা শেষ করে ফেলি। সেটা হচ্ছে এই যে আমরা এতক্ষণ যাবত যা পড়লাম ট্রায়োড মোডের জন্য সব কিছুই ধরেন সেম আছে। আমি ড্রেনে ভোল্টেজ দিলাম, গেটে ভোল্টেজ দিলাম, সব কিছুই করলাম, কিন্তু ধরেন ছোট্ট একটা খালি চেঞ্জ করলাম। সেই চেঞ্জটা হচ্ছে ভিওভি এর যে মানটা একটু আগে আমরা বের করছিলাম, যেটা জানি কিভাবে বের করছি, গেটের ভোল্টেজ থেকে থ্রেশহোল্ড ভোল্টেজটা মাইনাস করে। এখন ধরেন কোনো একটা কারণে ভিডিএস এর মানটা ভিওভি এর চেয়ে বড় হয়ে গেল। একটু আগে কন্ডিশনটা কি ছিল, উল্টা, সেখানে ভিওভিটা ছিল ভিডিএস এর চেয়ে বড়, বাট এখন কি হয়ে গেল, ভিডিএসটা সামহাও ধরেন ভিওভি এর চেয়ে বড় হয়ে গেল। যখনই এই কেসটা চলে আসবে তখনই আমরা তাকে বলি হচ্ছে স্যাচুরেশন। এই হচ্ছে আমাদের স্যাচুরেশন। তাহলে ভিডিএসটা এখানে কি ভিওভি এর তুলনায় বেশি, আগের কন্ডিশনটার উল্টা একটা কন্ডিশন। এই কন্ডিশন ফুলফিল হলে তাকে আমরা বলি স্যাচুরেশন। সো কেন স্যাচুরেশন বলতেছি সেটা জাস্ট একটু দেখে নিব, দেখে আজকে শেষ করে দিব। স্যাচুরেশন বলার মেইন কারণটা আসলে এই জায়গাটায় লুকায়িত। এই যে আমার চ্যানেলটা তৈরি হচ্ছে না, এই চ্যানেলের মধ্যে আছে। খেয়াল করে দেখি আমরা এই জায়গায় একটা ঘটনা একটু জুম করে নেই আমি। তো আমরা আপাতত শুধুমাত্র এই চ্যানেলটার দিকে তাকাই। আমি যখন গেটে পজিটিভ ভোল্টেজ দিচ্ছিলাম তখন এখানে ডেফিনেটলি প্লাস এসে জমা হচ্ছিল। এই আবার ড্রেনেও কি করা দেখেন তো, ড্রেনেও পজিটিভ ভোল্টেজ দিচ্ছিলাম আমি। গেটটা যেমন পজিটিভ, আমার ড্রেনটাও তো কি, এই যে ড্রেন কোথায় কানেক্টেড দেখেন, এই যে পজিটিভের সাথেই তো কানেক্টেড। তার মানে আমার গেটও পজিটিভ এবং ড্রেনও পজিটিভ। আর বাম পাশের যে সোর্সটা, এই বেচারা নিরীহ,
এই বেচারার মধ্যে কোনো পজিটিভ নাই, বরঞ্চ এখানে নেগেটিভ কানেক্টেড। এখন যেটা হবে যে ডান পাশের যে এন প্লাসটা, এইটা এর একটা পার্টিকুলার ভোল্টেজ থাকবে। লেটস সে আমি ধরে নিলাম জাস্ট এটা 3 ভোল্ট, কথার কথা। আর আমার যে গেট আছে সেই গেটটাকে আমি ধরে নিলাম 5 ভোল্ট। আর আমার সোর্সটা এখানে কোথায় আছে? 0 ভোল্ট। ইন দ্যাট কেসে দেখেন এই জায়গাগুলায় গেটের সাপেক্ষে আমার সোর্সের ভোল্টেজ পার্থক্য কত? গেট 5 ভোল্ট, সোর্স কত? 0 ভোল্ট। 5 মাইনাস 0 ইজ ইকুয়ালস টু হবে, এখানে বিভব পার্থক্য হবে কত? 5 ভোল্টই হবে। বাট এই জায়গাটাই খেয়াল করেন তো, আমার গেটের সাপেক্ষে ড্রেনের বিভব পার্থক্য কত? গেটে আছে 5 ভোল্ট, ড্রেনে আছে 3 ভোল্ট। তাহলে এই জায়গাটাই আমার বিভব পার্থক্য কত হবে? 2 ভোল্ট হয়ে যাবে না? মেইন ব্যাপারটা হচ্ছে বাম দিক থেকে যতই আমি আস্তে আস্তে করে ডান দিকে যাব, বাম দিকের সোর্স তো কততে আছে? 0 ভোল্টে, কিন্তু ডান দিকে ড্রেন কততে আছে? আবার 3 ভোল্টে। তাহলে মাঝে যদি আমার একটা 5 ভোল্ট থাকে, হ্যাঁ, ওকে, সো এটা আছে কত? 3 ভোল্টে। সো মাঝে আমি যদি এইখানে একটা 5 ভোল্ট দেই, এই 5 ভোল্ট থেকে মাঝ থেকে আমি যদি বাম দিকে যাই, তাহলে বিভব পার্থক্য বাড়বে। এর কারণ হচ্ছে 5 আর 0 এর কম্পারিজন করতেছি। আর আমি যদি ডান দিকে যাই, তাহলে দেখা যাচ্ছে কিন্তু বিভব পার্থক্যটা কমতেছে। কমতে 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 এক সময় সেখানে বিভব পার্থক্য কত হয়ে গেছে? যে দেখেন 2 ভোল্ট। আর বাম দিকে বিভব পার্থক্য বাড়তে বাড়তে কত হয়ে গেছে? 5 ভোল্ট। তার মানে বাম থেকে ডানে আমি যদি যাই, তখন ভোল্টেজ এর একটা আমরা গ্রেডিয়েন্ট পাই। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে গ্র্যাজুয়াল চেঞ্জ। এটাকে বলি ভোল্টেজ গ্রেডিয়েন্ট অর গ্র্যাজুয়াল চেঞ্জ। সো এর ফলে কি হয়, আমরা যদি ওভারঅল জিনিসটা নিয়ে চিন্তা করি, এর ফলে হবে কি, মাঝের যে চ্যানেলটা তৈরি হচ্ছিল, ওই চ্যানেলটা আমরা একটু আগে যেরকম চারকোনা একটা বক্স দিয়ে আঁকতেছিলাম, বাস্তবে এটা এরকম চারকোনা বক্স হবে না। এর কারণটা হচ্ছে একদিকের ভোল্টেজ বিভব পার্থক্যটা বেশি হয়, আরেক দিকের বিভব পার্থক্যটা কম হয়। যেহেতু লেফট সাইডে ভি বেশি, বিভব পার্থক্য এখানে কি বেশি, আর ডান পাশে বিভব পার্থক্যটা কি কম। ফলে গেটটা বাম দিকে মোটা থাকবে চ্যানেলটা, আর ডান দিকে গিয়ে আস্তে আস্তে করে চিকন হয়ে যাবে। সো এক পাশে এই সাইডটা হচ্ছে কি মোটা, এই কারণে, কারণ এখানে বিভব পার্থক্য বেশি। আর ডান দিকে গিয়ে এখানে চিকন হয়ে যাচ্ছে কেন? কারণ ডান দিকে বিভব পার্থক্যটা কম। এই ঘটনাকে বলা হয় চ্যানেল লেন্থ মডুলেশন। তাহলে চ্যানেলটা একদিকে মোটা একদিকে চিকন হয়ে গেলে চ্যানেল লেন্থ মডুলেশন হয়। আমি যদি এই পার্থক্যটা আরো বাড়াই, মানে বাম দিকের ভোল্টেজ যদি আরো কমে যায়, তাহলে এটা এদিকে গিয়ে আরো চিকন হয়ে যাবে। এক সময় এমন হবে যে সে এই যে এই পাশ থেকে স্টার্ট হয়েছে, হয়ে ডান পাশের এন পর্যন্ত পৌঁছাই নাই, তার আগে গিয়ে এখানে শেষ হয়ে গেছে। যখন এই ঘটনাটা ঘটে, তখন আমরা এই জায়গায় বলি যে আমাদের যে চ্যানেলটা ছিল, এই চ্যানেলটা ওই যে সাদা যে জায়গাটা কই গেল ওইটা, ওকে, তো আমাদের চ্যানেলটা কি হলো, এই যে ডট পয়েন্ট আছে, এই ডট পয়েন্টে গিয়ে আমার চ্যানেলটা পিঞ্চ অফ বা কেটে গেছে। যখনই এই চ্যানেলটা পিঞ্চ অফ হয়ে যায়, তখনই সেটা স্যাচুরেশন মোডে যায়। আর এই ঘটনাটা তখনই ঘটে যদি ভিডিএস এর মানটা ভি ও ভি এর চেয়ে বড় হয়। মানে ডান পাশের যে ড্রেন ভোল্টেজটা, এটা যদি অনেক বেশি হয়, তখন এই যে ভোল্টেজের যে ডিফারেন্সটা এখানে কমে যাচ্ছিল, এই যে এটা ডেল্টা ভিটা যে এখানে কমতেছিল, সেটা এতই কমে যায় যে এটা নেগেটিভের দিকে চলে যায়। এর ফলে চ্যানেলটা মাঝপথে এসেই থেমে যায়। এতটুকু জায়গা জুড়ে চ্যানেল তৈরি হয়, বাকি জায়গাতে চ্যানেল যাইতে পারে না। ফলে চ্যানেলের লেন্থটা মডুলেশনের ফলে চ্যানেলটা পিঞ্চ অফ হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। এবং তখনই কি হয়, এই ডিভাইসটা কোন মোডে কাজ করে? স্যাচুরেশন মোডে কাজ করে। তো যাই হোক, হয়তো আমাদের এত ডিটেলস দরকার পড়বে না, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য সবগুলা টুকটাক জিনিস বলে দিলাম। তো আমাদের জাস্ট 3টা কথা মনে রাখতে হবে। একটা হচ্ছে, যদি ভিজিএস এর মানটা ভিটিএন এর চেয়ে ছোট হয়, তখন আমার সিস্টেমটা কাট অফ মোডে চলে যাবে।
যদি VOV এর মানটা VDS এর চেয়ে বড় হয়, আমার এটা ট্রায়োড মোডে চলে যাবে। আর যদি VDS এর মানটা VOV এর চেয়ে বড় হয়, তখন আমার এটা স্যাচুরেশন মোডে চলে যাবে। এই হচ্ছে আমার ওভারঅল 3টা ঘটনা। ইজ ইট ক্লিয়ার? কারো কনফিউশন থাকলে বলতে পারেন। নামাজের টাইমও হয়ে গেছে, আমাদের ক্লাসটা মনে হয় শেষ করে দেওয়া উচিত। আচ্ছা, সবাই চ্যাটের মধ্যে আইডি লিখছেন তো নাকি? কেউ আইডি না লিখে থাকলে তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে লিখে দেন। স্যার আমাদের মিডের রেজাল্টটা স্যার দিয়ে দেন স্যার। হ্যাঁ, মিডের রেজাল্ট দিয়ে দেবো। আমি আসলে মাঝে দিয়ে গত সেমিস্টারের কিছু জিনিস বাকি ছিল, ওইগুলো কমপ্লিট করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো দিয়ে দিব, কাল পরশুর মধ্যে দিয়ে দিব আপনাদের মিডের রেজাল্ট। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাকলো। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আর আমি এডিশনাল লেকচার, যেটা ডায়োডের হচ্ছে ম্যাথ, ওই ম্যাথগুলো আমি আলাদাভাবে একটা লেকচারে আপলোড করে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।